ব্রজ দ্রুত পায়ে কমলার কক্ষের বাইরে বেরিয়ে যেতেই বাসন্তীবালার নির্দেশে দুলাল আর গণেশ ও তার পিছু নিল। জয়রাম কাকা বলে চিৎকার করে উঠে হাতের এক ঝটকায় বৈঠকখানার ভারী সেগুন কাঠের দরজা প্রায় ভেঙে ফেলে অন্দরে প্রবেশ করে কোমরে হাত রেখে দাঁড়ালো ব্রজ। জয়রাম বারবাড়ির দরজা আরেকবার পরীক্ষা করে এসে হাজির হলো বৈঠকখানায় ব্রজর ডাকে। ঝাড়বাতিগুলো জ্বালান। এখন তো সকাল ছোট কর্তা। চোখ সরু করে জয়রামের দিকে তাকাতেই পাথুরে একজোড়া মৃত দৃষ্টির কষাঘাতে প্রাণ কেঁপে উঠল জয়রামের। বিনা বাক্য ব্যয় করে ঘরের ঝাড় লণ্ঠনগুলি জ্বালিয়ে দিল। ঝলমল করে উঠে খিলখিলিয়ে হেসে উঠল ব্রজকে ব্যঙ্গ করে কোনো এক অশরীরী পিশাচিনী। হেসে হেসে দুও দিতে লাগলো। ব্রজ কান পেতে শুনতে থাকলো হাসির আড়ালের গোপন বার্তাগুলি। ঠান্ডা চোখ গেল মর্মরের মেঝের দিকে, যেখানে কিছুদিন আগেই কমলার রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়েছিল। আবার ওই হাসির আওয়াজ কানে ভেসে এলো ব্রজর। এইবার স্পষ্ট শুনল কি বলছে পিশাচিনী। এক লাফে এগিয়ে গিয়ে রায়বাহাদুরের শঙ্কর মাছের চাবুকটায় হাত ছোঁয়ালো ব্রজ। তার স্পর্শে যেন প্রেয়সীর মতো সাড়া দিল চাবুকটি। লালসা মাখা চোখে ব্রজ যেন লেহন করতে থাকলো চাবুকটিকে। কতকাল পর যেন মিলন হলো দুই প্রণয়ীর। দুলাল ও গণেশ দুজনেই রায়বাহাদুর তনয়টিকে চেনে না মোটেই, তাই আশ্চর্য হলো না। বড়লোক বাড়ির ছেলেদের এমন অনেক খেয়াল খুশির খবর ওরা রাখে, কিন্তু জয়রাম হতচকিত হয়ে দাঁড়িয়ে রইল তার বহুদিনের অতি পরিচিত প্রায় আশৈশব থেকে চেনা ব্রজর এই নতুন রূপ দেখে। চাবুক হাতে ব্রজ এবার ঘুরে দাঁড়ালো জয়রামের দিকে। চলুন বাড়বাড়ির দিকে যাওয়া যাক। বহুদিন বাপ কাকার মুখ দেখি না, এতদিন পর শহর থেকে ফিরলাম, পায়ের ধুলো নিয়ে আসি, চলুন। অমায়িক হেসে ব্রজ তাকালো জয়রামের দিকে। ছোট কর্তা, আপনি আবার সেথায় যাবেন কেন? হুকুম করুন, আমি তুলে আনছি দুই ভাইকে। ওই যে বললাম পায়ের ধুলো নেব। চলুন চলুন, বৃথা কথা বাড়িয়ে লাভ আছে। ওদিকে মাও অপেক্ষা করছেন। জয়রামের অবাক হওয়ার পালা সবে শুরু। বাড়বাড়ির দরজার হুড়কো খুলে দিল জয়রাম। পেছনে হাত রেখে এক পা করে মেপে ঘরে ঢুকলো ব্রজ। সরেজমিনে তদন্তের চোখে ধরা পড়ল গত রাতের কামসুধায় সাজানো বাবা ও কাকার চিত্ত বিনোদনের আয়োজন। চোখ পড়ল স্খলিত বসনা দুই বারবনিতার দিকেও। দুলালকে ইশারায় কাছে ডেকে ব্রজ বলল, ওনাদের দুজনকে সসম্মানে বাড়ির বাইরে ছেড়ে দিয়ে এসো, আর আপনারা ঠিক করে শাড়ি পরে নিন আর বিনা প্রশ্ন করে বিদায় হন। তুমি কে হে? আমার বাধা মেয়ে মানুষকে বেরিয়ে যেতে বলছো? আমি পয়সা দিয়ে ফুর্তি করছি আমার কুমুদ রানীর সাথে, তুমি বাগড়া দেওয়ার সাহস পাও কোথা থেকে হে ছোকরা? আয় কুমুদ, আজ সকালেই তোর সাথে আবার ফুলসজ্জে করব। আয় দেখিনি, আমায় কোলে এসে বস। ছেলে বড় হলে বাপকে শেখাতে হয় মেয়ে মানুষকে সোহাগ করবে কেমন করে। আমার তো একটা কর্তব্য আছে নাকি রে সতীশ, কি বলো? নেশার ঘোর কাটলে রায়বাহাদুর বুঝতেন ব্রজর চোখ থেকে গলগলিয়ে একই সাথে ঘৃণা ও আগুনের ঝাপটা এসে প্রায় পুড়িয়ে দিতে চলেছে তাকে। কিন্তু সতীশচন্দ্র ততক্ষণে বিপদের গন্ধ পেয়ে দুই বারাঙ্গনাকে চলে যেতে নির্দেশ দিলেন ইশারাতে। এই সুরের বাচ্চা জয়রাম, কার হুকুমে তুই বারবারই দরজা বন্ধ করেছিলি? লাথি মেরে মুখ তোর ভেঙে দিতে পারি, দেখবি। কার হুকুমে বল? আমার হুকুমে। আবারও অমায়িক হাসি ঠোঁটের কোণ ঝুলিয়ে রেখে ব্রজ বলে উঠল, তোমার হুকুম মানে? তুমি হুকুম করার কে? ব্রজ জয়রাম ও গণেশকে বলল, বাবা ও খুড়ো মশাইকে মায়ের ঘরে নিয়ে চলুন, আর যেতে না চাইলে। পিছন থেকে ডান হাতে শক্ত করে ধরে থাকা চাবুকটা সাপের মতো এসে রায়বাহাদুর আর তার ভাইয়ের চোখের সামনে ফনা তুলল। ব্রজর হাতে চাবুক দেখে বিলক্ষণ ঘাবড়ালেন দুই সহোদর। এসব তুমি কি বলছো ব্রজ? চাবুক কেন তোমার হাতে? মানে কি এসবের? হ্যাঁ? জয়রাম ততক্ষণে রায়বাহাদুরকে টেনে মাটিতে দাঁড় করিয়ে গলায় লাঠি চেপে ধরেছে। দেখা দেখি গণেশ ও সতীশচন্দ্রের একই অবস্থা করল।
সাবধানে জয়রাম কাকা, মেরে ফেলবেন না কিন্তু। আপনার কাজ আপাতত হলো এনাকে মায়ের ঘর অবধি নিয়ে যাওয়া। যেতে না চাইলে কোথাও যদি বোঝেন বেয়াদপির আভাস আমাকে বলবেন। আমার হাতের জিনিসটার আঘাতের ভয় ওনার আছে, তাই আপনাকেও বলছি কোনো প্রতিবাদ না করে চলুন। খুড়োমশাই আশা করি আলাদা করে আপনাকে কিছু আর বোঝাতে হবে না। ব্রজর গলায় বিপদে ঘ্রাণ আতিপাতি করে খুঁজেও কিছুমাত্র বুঝতে পারলেন না ব্রজর পিতা। হাসি মাখা সহজ সরল কয়েকটি শব্দ মাত্র, এছাড়া আর কিছু নয়। কমলার কক্ষের সামনে এসে দাঁড়ালো ব্রজ। পিছনে রায়বাহাদুর ও সতীশচন্দ্র প্রায় বন্দি অবস্থায়, কিন্তু আরেকজনকেও তো চাই তার। খুড়িমা! ডাকে ছুটে এলেন বাসন্তীবালা, আর এসে যে দৃশ্যের সামনে দাঁড়ালেন তার জন্য মনে হয়তো তার প্রস্তুতি ছিল। বল বাবা। গলার স্বরে বোঝা গেল না যে তিনি কি মর্মান্তিক আঘাত পেয়ে সহ্য করে স্থির হয়ে রয়েছেন। পিসিমাকে আনার বন্দোবস্ত করুন এ ঘরে, দুলালকে নিয়ে যান। সোজা কথায় আসতে না চাইলে লাঠি চালানোর হুকুম দেবেন খুড়িমা, কিন্তু নিয়ে ফিরবেন। আর কোনো দিকে দৃষ্টিপাত না করে কমলার কক্ষে প্রবেশ করল কমলার পুত্র কমলার অপরাধীকে সঙ্গে নিয়ে। এত লোকজন কেন এখানে? তা সে সাহেব হাকিমে বা কোথায়? কি ওষুধ দিল সে? কি নিদান দিল? সুধ হলো না? এরকমটা হলো কেমন করে? ফেরিজ সাহেবের ছেড়ে যাওয়া গদিমোড়া কেদারায় বেশ গুছিয়ে বসলো ব্রজ। কৌতুক মিশ্রিত নয়নে বাবার অবস্থা মেপে দেখল। ইতিমধ্যে মাধবীলতা উপস্থিত হলেন রঙ্গমঞ্চে। ও রমেশ, তুই চিরকালের জন্য লক্ষ্মী ছাড়া হলি রে। বড় বউ আর নেই, সাহেব বদ্যি দেখারই সুযোগ পেলে না। কি দুঃখ মনে জমেছিল জম জানে। বড় বউ বিষ খেয়েছে গো। এই ছোট বউ শাসিয়ে নিয়ে এলো আমাকে, যেন আমাদের জন্য তোর বউ মরেছে। ও রমেশ, কি হবে এবার? সাহেব বদ্যি দেখার সুযোগ পায়নি হিসেবে গন্ডগোল হলো রায়বাহাদুরের। তাহলে ব্রজরের রুদ্রচণ্ডার রূপ কেন? না, ডাক্তার ফেরিস মাকে দেখার সুযোগ পাননি, তবে আমাকে বলেছেন মা কিভাবে মারা গেছেন। বিষক্রিয়ায় পত্নী বিয়োগ ঘটেছে আপনার রায়বাহাদুর। আমার মা বিষ খেয়েছেন। কেন আপনি জানেননি? ব্রজ হাতের চাবুকটা ঘোরাতে ঘোরাতে কাকা ও পিসিকে একই প্রশ্ন করলো। আপনারা জানেন মা কেন বিষ খেলো? না বাপু, আমরা কি করে জানবো? তোমার মায়ের পরাণ সখী, মনের খবর জানা তোমার খুড়িকে শুধিয়ে দেখো, ঠিক জানবে। খড়খড়িয়ে উঠলেন মাধবীলতা। ডাক্তার দেখেনি তার আগেই মাগি মরেছে। রায়বাহাদুর স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ব্রজর হাতের চাবুকটা গর্জে উঠল। রায়বাহাদুরের কপাল থেকে মুখ বরাবর চিরে গিয়ে রক্ত ঝরে পড়ল। মেঝেতে পড়ে গেলেন দোর্দণ্ড প্রতাপ রায়বাহাদুর রমেশচন্দ্র রায়। এবার তার উপর চাবুকের বৃষ্টি শুরু হলো নির্মম হাতে। নিজের খেতাবের চিন্তায় মাকে শরীরের এই অবস্থায় রাতের অন্ধকারে চোরের মতো লুকিয়ে এসে হুমকি দেন, গায়ে হাত তোলেন। আমার প্রাণহানি করবেন বলেছিলেন। জানতেন মা আমাকে বাঁচাতে নিজেকে শেষ করবেন, তাই হলো। তাই চেয়েছিলেন তো আপনি। জঙ্গলে জানোয়ারের থেকেও নিকৃষ্ট আপনি। এতদিন যার সাথে ঘর করলেন, যাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করে এনেছিলেন, যিনি আপনার সন্তানের মা, তার উপর দিনের পর দিন মানসিক শারীরিক অত্যাচার করে গেছেন আপনি। আপনি চরিত্রহীন আমি জানতাম, তবে আপনার যে মানুষের চামড়াটাই নেই সেটা জানতাম না। সেই জন্তুর চামড়াটাই আজ খুলে নেব। মাধবীলতা ও সতীশচন্দ্র হায় হায় করে মাথা ঠুকতে থাকলেন, কিন্তু ব্রজকে আটকানোর সাহস দেখালেন না। নিজেদেরই অস্তিত্ব যেখানে বিপন্ন, সেখানে বীরত্ব দেখানোর মতো বোকা দুজনের কেউই নন। চাবুকের মার খেয়ে তখন বাহ্য জ্ঞানহীন শূন্য হয়ে নিজের রক্তেই রক্তাল্পুত হয়ে পড়ে রইলেন রায়বাহাদুর। এসব মিছে কথা বলে কে তোর কান ভাঙছি দিয়েছে ব্রজ, যে নিজের বাপকে কুকুরের মতো মারলি? আবার আমি খাড়া সামনে দাঁড়িয়ে আছি, আমার চোখের সামনে বলি এত সাহস? ওই লক্ষ্মীপুরীর কাজ এটি? বলে নিজের ভুল বুঝতে পারেন মাধবীলতা। এগিয়ে এলো লক্ষ্মীমণি, চোখে জ্বলন্ত জিঘাংসা ও প্রতিশোধের আগুন। হ্যাঁ গো পিসিমা, আমি বলেছি ছোট কর্তাকে সব। সে রাত্রিরে ছোট বৌরানীকে ছল করে সরিয়ে নিয়ে যাওয়া স্তগ সব বলেছি, আর এখন বাকিটা বলবো। হাত তোর বড়লোকের ঘর। ছি ছি, তুমি তো ভাইয়ের দালাল গো পিসিমা। শোনো ছোট কর্তা, এইটুখানি বয়স থেকে কাজ করি তোমাদের বাড়িতে, নুন খেয়েছি তোমাদের। বড় বৌরানীর দেহের সামনে দাঁড়িয়ে মিছে কথা কইবনি তোমারে। একটু যেই বড় হলু, তোমার ওই বেজন্মা বাপের কুনজরে পড়লু, ব্যাস আর কি। বাড়ির ঝি বই তো নই, এই বিধবা একাদশী অম্বুবাচী তেরাত্রির ঠাকুরের নাম জপ করা পিসিমা তোমার টেনে নিয়ে গেল আমারে তোমার বাপের বিছানায়। তারপর থেকে তো নিত্যিকার ব্যাপার।
বাইরের মেয়ে মানুষ তো মাগনা খাটে না, ওখানে পয়সা ছড়াতে হয়, কিন্তু বাড়ির ঝি সে কি করবে বলো ছোট কর্তা? মুখ বুজে অত্যাচার মেনে নেবে? আমিও নিয়েছিলুম, কিন্তু যেদিন বড় বৌরানী ডেকে বললেন উনি সবটাই জানেন, সেদিন ক্ষমা চেয়ে পাপ ধুয়েছিলাম ওই ভগবান তুল্য মানুষটার কাছে। আর তাই যখন আমার শাড়ি আর চাদর চাইলেন, না বলতে পারলুমনি, কিন্তু মেরেছে এই তোমার বাপ, খুড়ো আর পিসি মিলে। ব্রজর চাবুক আবার কথা বলে উঠল। সতীশচন্দ্র মুখ থুবড়ে গিয়ে পড়লেন বাসন্তীবালার পায়ের কাছে। কিছু মুহূর্তের মধ্যেই তার পিঠেও আঁকা হয়ে গেল রক্তের আলপনা। প্রস্তর প্রতিমার মতো শূন্য চোখে দেখলেন বাসন্তীবালা। জ্ঞান হারিয়ে চোখ বন্ধ করার আগে সতীশচন্দ্র স্ত্রীর চোখে ক্ষমা বা সহানুভূতি বা কষ্টের লেশমাত্র দেখতে পেলেন না। চাবুক নিয়ে ব্রজ এগিয়ে এসে দাঁড়ালো মাধবীলতার সামনে। মেয়ে মানুষ মানুষ নয়, এ কথা প্রায়ই শুনেছি আপনার মুখে। যেদিন আপনারা আমার মাকে বেত দিয়ে মেরেছিলেন, সেদিনও মায়ের গা থেকে রক্ত ঝরেছিল। তাকিয়ে দেখুন আজ আপনার দুই পুরুষ মানুষ ভাইকে আমি চাবুক পেটা করলাম। দেখুন দুজনেই অজ্ঞান হয়ে পড়ে আছেন, মুখ থেকে ফেনা বেরোচ্ছে, সারা শরীর রক্তে স্নান করা। কি তফাৎ করতে পারছেন সেদিন আমার মায়ের বয়ে যাওয়া রক্তের সাথে নিজের ভাইদের রক্তের? আলাদা রং, আলাদা দেখতে, কি তফাৎ বলুন? এই চাবুক আপনার চামড়াতেও পড়তো, কিন্তু পুরুষ হলেও আমি আগে মানুষ, তাই মহিলাদের সম্মান করি। আপনার নারকীয় সব পাপের সাজা আপনাকে আমি দেব, কিছুটা আজ দিলাম, বাকি তোলা রইল মায়ের পারলৌকিক কাজের পরে। এই দুলাল এনাকে এক্ষুনি দাসী মহলের সব থেকে ছোট ঘরে বন্ধ করো, লক্ষ্মীমণি তোমাকে দেখিয়ে দেবে, যাও। একরাশ কৃতজ্ঞতা উপচে পড়ল লক্ষ্মীমণির চোখে। ছোট কর্তা বিচার বোঝে। জয়রাম কাকা কবরেজ মশাইকে খবর দিন, এই দুজনের বেঁচে থাকা জরুরি, আর এদের নিয়ে গিয়ে ওই বাড়িতে আটকে রাখুন। কবরেজ মশাই যেন ওখানেই আসেন, চিকিৎসা ওষুধ পথ্যি সব ওই বাড়িতে হবে, অন্দর যেন ওদের ছায়াও না পড়ে। যান কবরেজ মশাইকে বলুন আজ নতুন রুগী দেখে এত বছরের স্বাদ বদল হবে। আজ রায়বাহাদুর বাড়ির কোনো বউ বা মেয়ে মার খেয়ে জ্ঞান হারায়নি। খুড়িমা, মাকে প্রস্তুত করুন, আমাদের বেরোতে হবে। বাসন্তীবালার কানে ব্রজর মাকে হারানোর শোক বা আবেগ কোনোটাই ধ্বনিত হলো না। লক্ষ্য করলেন ব্রজর ইস্পাত কঠির মুখের একটি পেশিও কাঁপল না, বা চোখের কোণ এক বিন্দু অশ্রুও জমা বাঁধল না। আরও বড় কোনো ঝড়ের আশঙ্কায় কণ্টকিত হয়ে রইলেন বাসন্তীবালা। মায়ের সিঁথি থেকে সমস্ত সিঁদুর মুছে দেবেন, কপালেও যেন সিঁদুরের চিহ্ন না থাকে। হাত থেকে ওই শাখা লোহা পলা সব খুলে নেবেন। দুধের মতো সাদা সূচি স্নিগ্ধ কোনো শাড়ি পরাবেন মাকে। আর কেউ যেন আলতা বা সিঁদুর এইসব লাগাতে না যায় মায়ের দেহে, ফল কিন্তু ভয়ঙ্কর হবে। ব্রজর কথা কানে গেল না এমন কেউ ছিল না সেই ঘরে। কিছুক্ষণ আগেই তার বিচারের বহর চাক্ষুষ দেখেছে সবাই, কেউ আর সাহস পেল না তর্ক করার। এই বৃষ্টিতে চিতা জ্বলবে ব্রজ, একটু যদি অপেক্ষা করতিস। জ্বলবে খুড়িমা, মাকে আমি পৃথিবী থেকে আজই মুক্তি দেব, আপনি প্রস্তুত করুন। বাসন্তীবালার হাতের ছোঁয়ায় সুচিস্মিতার সাজে কমলার শেষ যাত্রা শুরু হলো। পুত্র তিনজন চাকরের কাঁধের ওপর খাটে শুয়ে আকাশ বাতাস অন্তরিক্ষ শোকে তাপে অঝরে কেঁদে চলল। আর বৃষ্টির মুক্ত বিন্দুর স্পর্শে প্রস্ফুটিত শ্বেত পদ্মের মতো তাজা হয়ে উঠল কমলার মৃত মুখখানি। চোখের জলে ঝাপসা হয়ে গেল বাসন্তীবালার দৃষ্টি। সবকিছু হারিয়ে মানুষ যখন পথের ভিখারি হয়ে যায়, তেমনই সবকিছু হারিয়ে নিজের অন্তঃসার শূন্য জীবনের দিকে তাকিয়ে বাসন্তীবালা সংখ্যাহীন হয়ে পড়ে গেলেন। মানুষের শেষ গন্তব্য হলো চিতার আগুন। চন্দন কাঠের চিতা সাজানো হলো কমলা সুন্দরীর জন্য। ওই বৃষ্টি মাথায় নিয়ে গ্রামের লোক দলে দলে ছুটে এসেছে লক্ষ্মী স্বরূপা বড় বউ রানীকে শেষবারের মতো বিদায় জানাতে। চিতায় নিজে হাতে মাকে শোয়ালো ব্রজ, হাত দিয়ে মুখ চোখের জল মুছিয়ে দিল। শেষবারের মতো মায়ের বুকে মাথাখানি রেখে স্থির হয়ে রইল কয়েক মুহূর্তের জন্য। কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, যাও মা, তোমার অপরাধীদের শাস্তি দিয়ে খুব শীঘ্রই দেখা হবে ওই পারে। এবার মুখাগ্নির পালা। দৈব অভিপ্রেতে বৃষ্টি বন্ধ হলো। লেলিহান আগুনের শিখায় বিলীন হয়ে গেল ব্রজর মায়ের নশ্বর শরীর। অগ্নিদেব যেন স্বয়ং এসে নিয়ে গেলেন কমলা সুন্দরীর পবিত্র আত্মাকে। হঠাৎ বিশ্ব চরাচর কেঁপে উঠল কারোর বাজানো রণ ডম্বরুতে। হতাশুনের তেজে পুড়তে শুরু করলো সৃষ্টি। রুদ্র বীণার ঝড় টেনে চলল কেউ।
আকাশ চিরে ক্ষণপ্রভার তীব্র আলোতে আকাশের বুকে এক অভাবনীয় দৃশ্য দেখল ব্রজ। কমলা সুন্দরী তাকিয়ে আছেন তার দিকে, চোখে মুখে তীব্র রাগ, রাগে নীল হয়ে গেছে গোলাপের মতো গাত্রবর্ণ। পরনে একটিও সুতো নেই, গলায় মানুষের হাড়ের মালা। একটা চোখ কেউ যেন উপড়ে নিয়েছে, গল গল করে রক্তের সাথে ঘৃণা ঠিকরে বেরোচ্ছে চোখের গর্ত থেকে। সারা শরীর শনিতাক্ত, খোলা চুলে জ্বলছে ক্রোধের অনল। বৈশ্যানর যেন ঘিরে রেখেছে কমলার অবয়বকে। সে মিষ্টত্ব ঘুচে গিয়ে মুখে চোখে ঠোঁটে শুধুই বধাভিলাষী হননেচ্ছু ইশারা। ব্রজ কঠিন দৃষ্টিতে দেখছেন পুত্রকে। উফ মাগো বলে চোখ ঢাকলো ব্রজ। হঠাৎ কানে দূর কোনো বাগান থেকে ভেসে এলো কোকিলের কুহুতান। ফুলের গন্ধে মধুময় হয়ে উঠল পৃথিবী। আশ্চর্য হয়ে চোখ খুলতেই ব্রজ দেখল নীল অম্বরে রামধনুর সপ্ত রঙের মিলন। আর দেখল ধানি রঙের শাড়ি পরে, খোলা চুল শিউলি মালায় সাজিয়ে তার মা ওই রামধনুর রঙের মাঝে দাঁড়িয়ে তার দিকে ক্ষমাশীল দৃষ্টিতে স্নেহ মাখা মুখে তাকিয়ে আছেন, যেন বরাভয় দিচ্ছেন সন্তানকে। মায়ের এই রূপ মাধুরী, এই লালিমা, এই লাবণ্য, এই উজ্জ্বলতা এর আগে কখনো দেখেনি ব্রজ। মায়ের চারিপাশে প্রজাপতির মেলা। এক দিব্যকান্তি পুরুষ আবির্ভূত হয়ে নিজের 7 ঘোড়ার রথে উঠিয়ে নিলেন মাকে। পুত্রের দিকে অন্তিমবার ভালোবাসা ভরা চোখে তাকিয়ে মিলিয়ে গেলেন কমলা সুন্দরী। অচৈতন্য হয়ে ওই চিতার পাশে বৃষ্টির বাড়ি ধারার নিচে ব্রজ রাখি পল্লব মুদিত হলো। অচৈতন্য ব্রজর মনের যে কোণটুকুতে চেতনার ভগ্নাংশ বাকি ছিল, তাই দিয়ে মনের চোখে ব্রজ আবার প্রত্যক্ষ করল মায়ের ওই বিরল অপ্রাকৃত জিঘাংসা লিপ্ত করাল রূপ, যেন জ্বলন্ত অগ্নিশিখা। আবার একই সাথে সেই ভয়াবহ রূপের পাশে দেখল কোমল কমনীয় স্নিগ্ধ রূপের অপূর্ব অত্যদ্ভুত সমাহার। ব্রজ বুঝতে পারল মায়ের নির্দেশ। মা নিজেই পথের ঠিকানা বলে দিয়ে গেলেন, শুধু কিভাবে চলবে ভাবতে হবে, তলিয়ে ভাবতে হবে। গ্রামের লোকেরা ততক্ষণে জলের ছিটে চোখে মুখে দিয়ে ব্রজর বাহ্যিক জ্ঞান ফিরিয়ে এনেছে। কমলার অস্থি গঙ্গায় বিসর্জন করে ব্রজ জলে এক ডুব দিয়ে পাড়ে উঠে এলো। পা চালাতে হবে বাড়ির উদ্দেশ্যে। অনেক কাজ বাকি ওই প্রেতপুরীতে। বাড়িটা যেন হাতছানি দিয়ে তাকে ডাকছে নিশির ডাকের মতো। আর ব্রজ যেন সেই ডাকের পেছনে, সেই ডাকের ইচ্ছের অধীনে ছুটে চলল বশীভূত হয়ে। কমলার দাহকার্য শেষ করে ভেজা গায়ে ঘোর লাগা চোখে বাড়িতে প্রবেশ করল ব্রজ। বাসন্তীবালা দুয়ার প্রান্তে দাঁড় করিয়ে কি সব নিয়ম করলেন। ব্রজ যন্ত্রচালিতের মতো সব করে করে নিজের ঘরের দিকে পা বাড়ালো। তুই কাছা নিবি তো ব্রজ? এখন কিছু নিয়মকানুন মানতে হয় বাবা। স্নেহমাখা স্বরে বাসন্তীবালা ব্রজকে বললেন। না খুড়িমা, আমি কোনো নিয়মকানুন কিচ্ছু মানব না। কি হবে মানলে? আমি আজ নিয়ম মানলে মায়ের শেষ মুহূর্তে যন্ত্রণাটার একটু উপশম কি হবে? মানুষের জন্য, তাদের মঙ্গল অমঙ্গলের জন্য নিয়ম তৈরি হয়। নিয়মের জন্য মানুষের সৃষ্টি হয়নি। আর ওই সব করলেই কি মা ঠিক আগের মতো হয়ে ফিরে আসবেন আমার কাছে? ক্ষমা করবেন খুড়িমা, ওই লোক দেখানো প্রহসনে আমি যোগ দিতে পারবো না। কিন্তু ব্রজ আত্মীয় স্বজন সমাজ বলে তো, আত্মীয় পরিজন আর সমাজকে বলুন আমার মৃত মাকে ফিরিয়ে দিক। বিনা প্রশ্নে সমস্ত নিয়ম নিষ্ঠা আমি মেনে নেব। পারবে আপনার সমাজ এই ছোট্ট কাজটি করতে? যতদিন না মায়ের কাজ হচ্ছে ততদিন বাড়িতে নিরামিষ খাওয়া হবে, এইটুকু নিয়ম মানলেই চলবে। আর আজ থেকে যেখানে মা শেষবারের মতো শেষ নিঃশ্বাস নিয়েছিলেন, আমি সেখানেই, মানে এই ঘরেই থাকবো একলা। আমাকে একটু বেরোতে হবে, আসছি। ব্রজ ঘর থেকে বাড়ির দিকে পা বাড়ালো। বাসন্তীবালা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। শোক মানুষের চরিত্রের কি আমূল পরিবর্তন ঘটায়। নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতেন না। লাজুক বিনয়ী স্বল্পভাষী ব্রজর এতটা মানসিক ও চারিত্রিক পরিবর্তন বাসন্তীবালার মনে ভয়ের সঞ্চার করল। কি কবরেজ মশাই, রোগী দুটি আপনার বেঁচে আছে তো? বাঁচিয়ে রাখুন, বাঁচিয়ে রাখুন। প্রয়োজনে অন্য গ্রামের আরো হাকিম, বৈদ্য, কবরেজ যে যেখানে আছেন সবাইকে এই এখানে এনে জড়ো করুন, কিন্তু বাঁচিয়ে রাখুন। পাপের শাস্তি এদের সবে শুরু হয়েছে, বুঝলেন কবরেজ মশাই? কলির সবে সন্ধে নেমেছে। রাতের খেলাটা জমতে দিন। যে শিশুটিকে ভূমিষ্ঠ হতে দেখেছিলেন সেই ব্রজর দিকে হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন এ বাড়ির বৃদ্ধ কবিরাজটি। তার অভিজ্ঞ চোখে ধরা পড়ল ব্রজর শূন্য আরক্ত নয়নের ভাষাহীন চাহনি। কতটা শোকের অনলে পড়লে মানুষের এই অবস্থা হয় তা তিনি বোঝেন বইকি।
ব্রজ এবার এগিয়ে গেল রায়বাহাদুরের শয্যার পাশে, হাসি মাখা উজ্জ্বল মুখে। ভালো আছেন? কোনো সেবা যত্নে ত্রুটি হচ্ছে না তো? শুধু বাজারের মেয়েদের নিয়ে ফুর্তিটাই যা করতে পারছেন না, তা সে বিষয়ে আমি অপারগ। ব্যথার প্রকোপ কিঞ্চিত কমেছে? এইভাবেই একদিন আপনি আমার মায়ের শরীরে দাগ করেছিলেন, মনে পড়ছে? হিস হিসিয়ে উঠল ব্রজ। ভয়ার্ত চোখে এক পিতা নিজের পুত্রের চোখে ঘাতকের উল্লাস দেখলেন। একটা রক্তের সম্পর্ক রয়েছে আপনার সাথে, না হলে আপনার ক্ষতস্থানগুলিতে নিজের হাতে নুন ঘষে দিতাম, বোঝাতাম আপনাকে পীড়া কি হয়। ওই সম্পর্কের সুতোটার জন্য পারছি না, কিন্তু কিছু ভাববেন না, এই হাতেই আর এই সম্পর্কেই আপনাদের শেষের ইতিহাস লিখব আমি। কলম দোয়াত সব তৈরি, শুধু লেখার পাতাটার সন্ধান চলছে। শেষের শব্দগুলি রায়বাহাদুরের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ধীরে ধীরে উচ্চারণ করল তার পুত্র। রক্তহীন পাণ্ডুর মুখে শায়িত পিতা শুনলেন, কিন্তু প্রতিরোধের ক্ষমতা হারিয়ে। কবরেজ মশাই, চিকিৎসার যেন ত্রুটি না হয় দেখবেন। আমার কিন্তু আপনার এই দুজন রোগীকে জীবন্ত চাই। আকাশ পাতাল এক করে দিন, কিন্তু বাঁচিয়ে রাখুন। নিঃশ্বাস বন্ধ যেন না হয়, মরে যেতে দেবেন না। বারবাড়ির বাইরে এসে জয়রামের মুখোমুখি হলো ব্রজ। খুড়িমার বাপের বাড়ি থেকে যে 2 লেঠেল এসেছে, তাদের একজনকে কাল কাক ভরে খুড়িমার বাপের বাড়ি পাঠাতে হবে। একটা চিঠি আমি দেব, সেটা খুড়িমার বাবার উদ্দেশ্যে। খেয়াল রাখতে বলবেন, চিঠিখানি যেন শুধুমাত্র তার হাতেই দেওয়া হয়। আপনি 1 ঘন্টা পরে এসে আমার ঘর থেকে পত্রখানি নিয়ে যান। আসছি। ব্রজর এই কণ্ঠস্বরের সাথে পূর্ব পরিচয় জয়রামের একেবারেই ছিল না। গলা খাকারি দিয়ে ব্রজর পিছনে এসে খানিক ইতস্তত করে জয়রাম বলল, তা ছোট বৌরানীকে একবার শুধিয়ে নিলে হতো নি? মানে ওনার বাপের বাড়িতেই পত্তর পাঠাবেন যখন। কাজটা করতে পারবেন নাকি আমি অন্য কাউকে বলবো? আর কোন বিষয়ে কার সাথে কথা বলা উচিত সেটা দয়া করে আমাকেই ভাবতে দিন। আমার ঘর থেকে চিঠিখানা নিয়ে যাবেন। লোক যেন কাল সূর্য ওঠার আগে রওনা হয়। মাধবীলতার ছোট্ট চাপা ঘরের দরজায় টোকা পড়তেই ভয়ে আধমরা হয়ে শিউরে উঠলেন বাড়ির একদা জাদরেল কর্ত্রী। তারপরে ছোট্ট দরজাখানি ফাঁক করে ব্রজ নিজের শরীরটাকে ঠেলে ঢোকালো বুক চাপা ঘরটিতে। মুখে সেই অমায়িক হাসি। কেমন আছেন পিসিমা? মাকে পুড়িয়ে এলাম, ভাবলাম যাই একবার আপনার সাথে দেখা করে খবরটা দিয়ে যাই। চোখের সামনে দেখলাম জানেন পিসিমা। আরে বসুন বসুন, দাঁড়িয়ে কেন? চৌকিতে যথেষ্ট জায়গা আছে, বসে বসে চলুন গল্পটা বলি। মাধবীলতা হাসলেন হতচকিত মুখে। হ্যাঁ, তা বুঝলেন পিসিমা, চোখের সামনে দেখলাম মায়ের চামড়া, হাড়, মাংস, চুল, চোখের পাতা সব আগুনে পুড়ে গলে যেতে লাগলো। ডোম লাঠি দিয়ে মায়ের শরীরে জোরে জোরে 2 বার মারলো। বেশ রোমাঞ্চকর অনুভূতি কিন্তু, তাই না পিসিমা? আমি অবশ্য একটা অন্য কথা ভাবছিলাম। মায়ের কোনো সার ছিল না শরীরে, মৃতদেহ পোড়ার জ্বালাও বোঝে না, লাঠির 100 ঘা পড়লেও টের পাবে না। কিন্তু ধরুন যদি কোনো জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়, তার কি হবে পিসিমা? এই যদি আজ রাতে আপনার এই ঘরে আগুন লেগে যায়, আর আপনি যখন নিজের চোখের সামনে নিজের চোখ, মুখ, নাক, কান, চুল, নখ, চামড়া, মাংস, হাড় সব পুড়তে দেখবেন, ভীষণ ভীষণ কষ্ট হবে বলুন। একদম শেষ হয়ে যাওয়ার মতো তীব্র নরকাগ্নির যন্ত্রণা হবে। কি হবে না পিসিমা? আর তো চিৎকারেও কেউ সাড়া দেবে না। আপনি কি করবেন? মায়ের দেহে তো প্রাণ ছিল না, তাও আমার প্রতিটি পলে অনুভব হচ্ছিল মায়ের কি প্রচন্ড কষ্ট হচ্ছে ওই চিতার আগুনে শুয়ে। ব্রজ মুখে হাসিটি বজায় রেখে তাকালো মাধবীলতার ছাইবর্ণ মুখের দিকে। কি হলো পিসিমা, ভয় পেলেন নাকি? জল দেব? ও ব্রজ, বাবা মার, তোর মাকে আমি মারিনি। সে কোন মনোকষ্টে বিষ খেলো তাও জানি নে। তুই আমায় এই বয়সে এত শাস্তি দিচ্ছিস বাপ। হ্যাঁ মানছি, রমেশের সাথে সেই রাতে তোর মায়ের ঘরে আমি নির্যশ গিয়েছিলুম, কিন্তু তার গায়ে আমি হাত তুলিনি। তোর বাপ রকচটা মানুষ, তা তুই তো জানিস। সে সহ্য করতে পারেনি তার বউয়ের গায়ে পরপুরুষ হাত দিয়ে চিকিৎসা করবে, তাই ওর সঙ্গে। পরপুরুষ কথাটা যখন জানেন, তখন বাজারের মেয়ে কথাটার মানেও আপনি জানেন। নিশ্চয়ই জানেন, কারণ লক্ষ্মীমণিকে আপনি নিজের হাতে নিজের ভাইয়ের বিছানায় টেনে নিয়ে গেছেন। সেখানে ভেবেছেন আমার মা কি মানসিক অত্যাচার সহ্য করেছেন? ভাবেননি। এখন সময় বড় কম আপনার হাতে পিসিমা। নিজের পাপের খাতাটা খুলে বসে হিসেব মেলান। শোন ব্রজ, 2 দিন লেখাপড়া শিখে আর 2 পাতায় ইঞ্জিরি পড়ে বুলি কপচাস নে, বুঝলি? বড় বড় নাম করা পরিবারে এইসব একটু আধটু হয়।
প্রতি রাতে কোনো পুরুষ মানুষ নিজের মাগের আঁচল ধরে শোবার ঘরে খিল দেয় না। তুইও ওই পথেই হাঁটবি? মিলিয়ে নিস আজ আমার কথা কানা। বাড়ির পুরুষের অন্য মেয়ে মানুষের কাছে যাওয়া, আর ম্লেচ্ছ বদ্যির বাড়িতে এসে বাড়ির বউয়ের বুক পেটের কাপড় সরিয়ে নল চোঙা বসিয়ে চিকিৎসা করা এক হলো? 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে, নতুন করে শাস্ত্র শিখতে হবে তোর কাছে? মাধবীলতার দিকে চুপ করে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল ব্রজ। বুঝলো কথা বলা আর না বলা দুই সমান এই অশিক্ষিত স্বার্থপর আত্মলোভী রমণীটির সামনে। আসলাম পিসিমা, আশা করছি খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হবে, প্রস্তুত থাকবেন। মাধবীলতা এখানেই ব্রজকে বুঝতে ভুল করলেন। ভাবলেন তার অকাট্য যুক্তির সামনে ব্রজ মাথা ঝুঁকিয়েছে, তাই বেশ খানিকটা তেজের সাথে ঝাঁঝিয়ে উঠে ঝংকার দিয়ে বললেন, মাকে পুড়িয়ে এসে আমাকে 7 কাণ্ড তো শোনালে বাছা, তা কাছা নাওনি কেন? কুশের আসনি বা কোথায়? লোহা আগুন ছুঁয়েছিলে না? সেসব নেম রক্ষা কিছুই হয়নি কেন? ওই আবাগের ছোট বউ জানে না কিছু? ব্রজ নিজের প্রশান্ত 2 চোখ মাধবীলতার মুখের ওপর ন্যস্ত করে বলে উঠল, আমি কোনো নিয়ম মানব না। খুড়িমাকে মন্দ কথা বলার কোনো প্রয়োজন নেই। সিদ্ধান্তটা আমার, তবে মায়ের শ্রাদ্ধ হবে খুব নিষ্ঠার সাথে। কথা দিয়ে গেলাম আপনাকে। তড়িৎ গতিতে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে নিজের ঘরের দিকে অগ্রসর হলো ব্রজ। বাসন্তীবালার পিতাকে পত্র লিখে জানালো তার মায়ের মৃত্যুর বিবরণ, ও পত্র পাওয়া মাত্র যেন তিনি এসে মেয়ে ও 2 দৌহিত্রীকে নিজের সাথে নিয়ে যান। বিপদের আশঙ্কা করছে সে, এমন জানাতেও ভুল হলো না। জয়রামের হাতে চিঠি দিয়ে ব্রজ তার পূর্ব হুকুম মনে করিয়ে দিল এবং ঘরের দ্বার রুদ্ধ করল। কিছুক্ষণ পর বিশ্ব চরাচর যখন ক্লান্ত শ্রান্ত আরেকটি দিন কাটিয়ে দিনের শেষে ঘুমের দেশে পাড়ি দিয়েছে, ব্রজর কক্ষের দুয়ারে এসে দাঁড়ালো দুলাল, সঙ্গে আরেকজন মাঝবয়সী সুঠাম গড়নের ব্যক্তি। মৃদু গলায়, ছোট কর্তা বলে ডাকতেই ব্রজ বেরিয়ে এলো দ্বার খুলে। দুলাল, তুই যা, আর আজকের ঘটনা কেউ জানলে 2 টুকরো করে কেটে মাটিতে পুঁতে দেব। আসুন খলিল মিয়া, ভিতরে আসুন, আলোচনা আছে। খলিল মিয়া শুধুই গ্রামের নয়, পুরো জেলার ত্রাস। পেশায় ডাকাত, ধর থেকে মুন্ডু কাটারির এক কোপে আলাদা করতে না তার হাত কাঁপে না বুক। মুখের কাপড় সরিয়ে প্রবেশ করলো ব্রজর সামনে। বলেন কর্তা, কি কারণে এত জলদি তলব? আপনার আম্মির ইন্তেকাল হয়েছে খবর পেয়েছিলুম, তা আমাকে হঠাৎ জরুরি তলব দিয়ে ডেকে পাঠালেন কর্তা। খলিল মিয়া হাতের লাঠি আর কোমরে গোজা কাটারিটার ওপর পরম মমতায় হাত বুলিয়ে ব্রজকে জিজ্ঞাসা করল। পেশিবহুল শরীরটা শুধু একখানি সাদা উর্নি দিয়ে ঢাকা, মাথার চুল রুক্ষ, আর সে রুক্ষ গলাতে ব্রজ জিজ্ঞেস করল, খলিল মিয়া, ডাকাতি করতে হবে, আর ডাকাতি শেষ হলে বাড়ি পুড়িয়ে ধুলিস্যাৎ করে দিতে হবে, পারবে? মোটা টাকা নজরানা পাবে। কোন বাড়ি, কোন পাড়া, কাদের বাড়ি কিছুই তো বললেন না কর্তা। জবান দি কি করে? খলিলের চোখের ওপর ঠান্ডা একজোড়া ক্রূর মধু রঙের চোখ নিবদ্ধ হলো, তারপর ঠোঁট নড়ল। সহজ শব্দে ব্রজ উত্তর দিল, এই বাড়ি খলিল মিয়া, এই বাড়িতে ডাকাতি করে বাড়ি জ্বালিয়ে দিতে হবে। এমন ভাবে জ্বালাতে হবে যেন ভিতরের একটিও প্রাণী, মায় পোকা পর্যন্ত পুড়ে ঝলসে মরে যায়, আর ডাকাতি করা সব জিনিস তোমার। বলো, রাজি আছো? তোবা কর্তা, আপনি নিজের বাড়িতে নিজে ডাকাত ডাকছেন? কত জেনানা আছে বাড়িতে, কত বাচ্চা আছে, তাদের কি হবে? ডাকাতরা এত নরম মনের হয় নাকি খলিল? তোমার সম্পর্কে তো অন্যরকম খবর ছিল, মিলছে না দেখছি। শোনো খলিল, এই কাজটি যদি করতে পারো বেহেশতে যাবে, আমার মায়ের আত্মা শান্তি পাবে। আর সেদিন বাড়িতে শুধু 3টি প্রাণী থাকবে, কোনো মহিলা বা শিশু সেদিন থাকবে না এই পাপ পুরীতে। এবার বলো, পারবে না আমি অন্য ব্যবস্থা করব? আপনার পিতার সাথে একবার মুলাকাতের ইচ্ছে ছিল, তা সেদিন ইচ্ছেটা মিটিয়ে নেব। কতজন লোক আনবে তোমার উপর ছেড়ে দিলাম। এখন ওই দুলাল তোমাকে এই বাড়ি ঘুরিয়ে দেখিয়ে দেবে। দিন ঠিক করব আমি, কাজ করবে তুমি। রাজি? আপনি আপনার মায়ের? দুলাল বলে হাঁক দিল ব্রজ। দুলাল এসে উপস্থিত হতেই হুকুম জারি হলো, খলিল মিয়াকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখতে হবে। লক্ষ্মীমণিকে সাথে নিয়ে খলিল আর দুলাল কক্ষের বাইরে যেতেই দুয়ার বন্ধ করে ব্রজ মায়ের পালঙ্কের ওপর মাথা রেখে মাটিতে বসলো। চোখে ধারা শ্রাবণ আর আগুনের ফুলকি একসাথে যে সহাবস্থান করতে পারে তার নমুনা ব্রজ নিজেই দেখল। মায়ের প্রতি কত অন্যায় অবিচার হয়েছে, সেই সব স্মৃতির অভিঘাত ব্রজকে আরো নিষ্ঠুরতার দিকে ধীরে ধীরে ঠেলে নিয়ে গেল। পিতার প্রতি পুত্রের এই আকাশচুম্বী ঘৃণার আজ নতুন এক রূপ দেখল দুনিয়া।
ভালোবাসার বা প্রশ্রয়ের সম্পর্ক কখনোই ছিল না পিতা পুত্রের, কিন্তু একটা শ্রদ্ধার আবরণ ছিল। হয়তো সেই আবরণটুকু তৈরি কমলাই করেছিলেন, কিন্তু তার মৃত্যুর সাথে সেই সুতোয় ঝুলতে থাকা আবরণটিও খসে পড়ল। ব্রজ জানে পিতৃহত্যা মহাপাপ, কিন্তু যাকে পিতা বলেই আর গ্রাহ্য করে না তাকে মারলে ক্ষতি কি? নিজের হৃদয়ের দোলাচলে যখন পথের দিশা খুঁজতে চোখ বন্ধ করলো ব্রজ, সামনে এসে দাঁড়ালো কমলা সুন্দরীর ওই করাল রুদ্র মূর্তি। লাল দুই চোখ জিঘাংসায় ভরা, আগুনের বলয়ের মধ্যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন কমলা। ব্রজ বুঝতে পারল মা কি চান। দ্বিধা দ্বন্দ্ব এক নিমেষে দূর হয়ে গেল ব্রজর আধার মন থেকে। বুঝলো যা করতে চলেছে তাতে মায়ের আশীর্বাদ আছে। 4টি দিন মোটামুটি নির্বিঘ্নে কাটার পর ব্রজ কবিরাজ মশাইকে শুধালো, কি বলছে আপনার 2 রোগী? এ যাত্রায় পার পেয়ে যাবেন বলে মনে হয়? বৃদ্ধ কবিরাজ শুধু মাথা নেড়ে জানালেন, ঠিক হয়ে যাবেন রায়বাহাদুর ও তার ভাই। 5ম দিন নিজের পিতাকে চোখের সামনে দেখে একাধারে যৎপবনাস্তি অবাক ও ভয় পেলেন বাসন্তীবালা। ব্রজর পত্র পেয়ে ছুটে এসেছেন পিতৃহৃদয়ের সে চিরন্তন আবেদনে। বৈঠকখানায় তাকে বসানো হয়েছে ও জলপানের ব্যবস্থার হুকুম দিয়ে খুড়িমাকে ডাক পাঠালো ব্রজ। পিতাকে প্রণাম করে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন বাসন্তীবালা ব্রজর দিকে। অযথা সময় নষ্ট ব্রজও করল না। দাদা মহাশয়কে পত্র লিখে আমি আনিয়েছি এখানে। খুড়িমা, আপনি কাল প্রাতকালে বিনি রানীকে নিয়ে আপনার পিত্রালয় চলে যাবেন, সঙ্গে লক্ষ্মীমণিও যাবে। আপনার সমস্ত গহনার যা যা আছে সব গুছিয়ে নিন। মা আপনাকে যে গহনার পেটিখানি দিয়েছিলেন সেটাও নিয়ে যাবেন। তোর কি মাথা খারাপ হয়েছে ব্রজ, যে আমাকে এইসব কথা এখন বলছিস? দিদির কাজ না মিটলে আমি কোথাও যাব না। বাবা, আপনি কাল একলাই ফিরবেন। বলে উত্তরের প্রত্যাশা না করে বৈঠকখানা ত্যাগ করতে যাচ্ছিলেন বাসন্তীবালা। কানে বাজলো এক শান্ত কঠিন কণ্ঠস্বর, আমাকে মার্জনা করবেন খুড়িমা। যেতে আপনাকে হবেই, এবং কাল প্রভাতেই যেতে হবে। আমার কথা নড়চড় হবে না খুড়িমা। যা করছি জেনে রাখবেন আপনাদের হিতের জন্যই করছি। একদিন ঠিকই বুঝবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে খুড়ো মশাইকে একবার দেখে যাবেন অবশ্যই। তুই এসব কি কথা কইছিস ব্রজ? আমি কেন যাব? তোকে এই অবস্থায় ফেলে আমি মরেও শান্তি পাবো না যে। আঁচলের আড়ালে চোখ দিয়ে বাড়িধারা বইতে লাগলো বাসন্তীবালার। হৃদয়ে দীর্ণ হয়ে যাচ্ছে ব্রজর মাতৃসম খুড়িমার পীড়ার কারণ হতে। কিন্তু শক্ত হতে হবে তাকে। হৃদ মাঝারে জমা চাপ চাপ রক্ত কাউকে দেখানো যাবে না এখন। দাদা মহাশয়ের পথে ক্লান্তি বোধ করি মেটেনি এখনো। খুড়িমা ওনাকে অন্দরে নিয়ে যান, আর কাল সূর্য পূবের আকাশে দেখা দেওয়ার পরেই ঠিক যেমনটি বললাম সেইভাবে গৃহত্যাগ করবেন। এর বেশি কিছু আমার বলার বা আপনার জানার প্রয়োজন আমি দেখছি না। আর একটিও কথা না বলে ব্রজ বৈঠকখানার বাইরে চলে গেল। শুধু বাসন্তীবালার চোখে ধরা পড়ল না ব্রজর ভিজে যাওয়া চোখের পাতা। অমঙ্গলের অশনি সংকেত বাসন্তীবালার মনকে বিদীর্ণ করে তুলল। রাতের অন্ধকারে ব্রজ একাকী জানালার ধারে এসে দাঁড়ালো। মাঝে মাঝে একাকিত্বের প্রয়োজন হয় নিজেকে সময় বিশেষে চেনার। জানার প্রয়োজন হয়, সেই চেনা জানার পর্বে নিজেকে যেমন ভালোবাসাও যায়, আবার মন্দবাসাও যায় বইকি। আত্মবিশ্লেষণের প্রয়োজন পড়ে, নিজের মনকে বিস্তর কাটাছেঁড়া করতে হয়। অধিকাংশ সময় আসল আমিটা নকল বা বদলে যাওয়া আমির মধ্যে পথ হারিয়ে ফেলে দিগ্ভ্রষ্ট হয়। ব্রজর স্বভাব বিরুদ্ধ আচরণ সব থেকে বেশি হতভাগ স্বয়ং ব্রজকেই করেছে। এত নিষ্ঠুর ক্রূর প্রকৃতির মানুষ তো সে আদপেই নয়। নিজের বাবা কাকা পিসিমাকে যে কঠোর হাতে শাস্তি দিয়েছে সে ব্রজ, আর জানালার ধারে দাঁড়িয়ে থাকা ব্রজ দুটো সম্পূর্ণ আলাদা মানুষ, দুটো ভিন্ন অস্তিত্ব। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে অনেক কাল পরে। অনেক ঝড়ঝঞ্ঝা কাটিয়ে উঠে হঠাৎ সে চাঁদের মধ্যে ব্রজ দুনয়ন ভরে দেখল ইন্দিরার প্রতিবিম্ব। প্রেমের কি ভীষণ মূল্য চোকাতে হয়েছে তাকে ভেবে 2 চোখের পাতা বন্ধ করল। তবুও বন্ধ চোখ সে ইন্দিরার শিশির ভেজা প্রস্ফুটিত পদ্মের মতো মুখটি দেখল বারবার। আমি চাই না তোমাকে ইন্দিরা। আমার ভালোবাসার জন্য আমার মা প্রাণ বিসর্জন দিয়েছেন। এই 2 হাতে তার শেষকৃত্য করে এসেছি। এই হাতে চাবুক তুলেছি, এই হাতে খলিল মিয়াকে টাকার থলে তুলে দিয়েছি সেই দিনটির জন্য যার অপেক্ষায় এখন আমার ধ্যান জ্ঞান মূল লক্ষ্য হয়ে উঠেছে। সেই হাতে তোমাকে ছুতে পারবো না ইন্দিরা। যে পাপের রাস্তায় পা ফেলেছি সেই পথে তোমাকে আমার জীবনের আধার করে ধরে রাখতে পারবো না। অপবিত্র আমি তোমাকে পবিত্র আসন থেকে টেনে আমার সাথে নিচে নিয়ে আসতে পারবো না। আমার মনের সমস্ত নরম কোমল দিকগুলি মায়ের চিতার সাথে পুড়ে ছাই হয়ে গেছে ইন্দিরা। হৃদয় বলে কিচ্ছু নেই আর। ভালোবাসাও মরে গিয়ে শুধু প্রতিশোধের আগুন জ্বলছে দিবারাত্র। সেই প্রেতপুরীতে তুমি কি করে থাকবে? আজীবন ভালোবাসবো তোমাকে, তবে দূর থেকে নীরবে। যে ব্রজকে তুমি দেখেছ সেই ব্রজর সেই সত্তার মৃত্যু হয়েছে ইন্দিরা।
মায়ের চিতায় আহুতি দিয়ে এসেছি নিজের পূর্বের নিজেকে। প্রেম বড় বিষম বস্তু, না যুক্তি মানে, না বিচার বুদ্ধি। মনের প্রতিটি ভাঁজে যে নারীর সর্বক্ষণের বসবাস, তাকে উপেক্ষা করার মতো মানসিক স্থিতি বা শক্তি কোনোটাই ব্রজর ছিল না। মায়ের মুখখানিও বারংবার চোখের সামনে এসে দাঁড়াচ্ছে, কখনো জ্বলন্ত হতাশুনের মতো প্রতিহিংসার স্পৃহা ভরা দৃষ্টিতে, আবার কখনো ক্ষমা সুন্দর স্নেহ ভরা রূপে। বহুদূরে ইন্দিরাও সেই একই পূর্ণিমার চাঁদের দিকে পিপাসিত নয়নে তাকিয়ে প্রিয় পুরুষটির কথাই ভেবে চলেছে। আজ তার বাবার মারফত খবর পেয়েছে ব্রজকিশোরের মায়ের মৃত্যু হয়েছে। কি এক অমোঘ দুর্নিবার টানে বারবার চোখের পাতা ভিজে যাচ্ছে ইন্দিরার। একটি বারও যদি দেখতে পাওয়ার সুযোগ হতো ব্রজকে। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে ঘর। ইন্দিরা মনে মনে প্রেমাস্পদর মুখটি স্মরণ করে বলল, কোন মুহূর্তে তোমাকে মন দিয়েছি, হৃদয়ের মাঝে যত্ন করে প্রেমের আসনে বসিয়েছি আমি নিজেও জানি না। তবে এই জীবনে তুমি না এলে আর কাউকে কোনোদিন ভালোবাসতে পারবো না। তোমার সাথে কাটবে জীবন, তোমার ওই একটি দিনের স্মৃতি নিয়ে আমি থাকবো, কিন্তু অন্নপূর্বা হতে পারবো না। ওই মধু চোখের চাহনি আমার সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। আমি ইহজীবনে একমাত্র তোমার হয়েই থাকবো। শাস্ত্র মতে হয়তো কোনোদিন ইন্দিরা তোমার জীবন সঙ্গিনী হতে পারবে না, কিন্তু আমার বরমাল্য সাজানো রইল শুধু তোমার জন্য। তোমার প্রতীক্ষায় থাকবো আমি প্রতিটি যুগে, প্রতিটি দিনে, প্রতিটি রাত্রে। আমার সমস্ত সত্তা তোমার পথ চেয়ে বসে আছে যে। তুমি কি বুঝতে পারো না কি অসহ্য বেদনায় দিন কাটে আমার? আমার মনের খবর কি করে পৌঁছে দিই তোমার মনের কাছে বলে দাও। একটি বার এসে দাঁড়াও আমার সম্মুখে, একটি বার আমার নাম ধরে ডাকো। ছুটে যাব সব ফেলে, কোনো সামাজিক বাধা আমাকে শৃঙ্খলে বেঁধে রাখতে পারবে না। আমি যে আর পারি নে। অষ্টপ্রহর দিবানিশি মনের মাঝে শুধু তুমি আর তুমি। বিরহের এই বেলায় আমার দুই নয়ন শুধু তোমাকেই খুঁজে মরে। কোন লগ্নে যে দেখা হয়েছিল তোমার সাথে, এই বিরহ যন্ত্রণার দুর্বিষহ ভার থেকে মুক্তি দাও আমাকে। এসে নিয়ে যাও আমাকে। আমি যে শুধু তোমারই হতে চাই, মনে প্রাণে শুধু তোমার হয়ে বাঁচতে চাই। অলক্ষ্যে হাসলেন কামদেব। প্রেমের বাণে প্রেমের রোগে জর্জরিত দুই নিষ্পাপ তরুণ তরুণীর ভালোবাসার পবিত্রতা দেখে দুজনেই আবেগের পয়োনিধিতে ভেসে চলেছে। দুজনেরই মন দেওয়া নেওয়া হয়ে গেছে দুজনের অজান্তেই। পরের দিন কাক ভোরে বাসন্তীবালা দুই কন্যা সহ পিতার সাথে লক্ষ্মীমণিকে নিয়ে পিত্রালয়ে যাত্রা করলেন। যাওয়ার আগে ব্রজ গিয়ে সামনে দাঁড়ালো। আমাকে মার্জনা করবেন খুড়িমা, কিন্তু যা করছি আপনাদের হিতের কথা ভেবেই করছি। বাসন্তীবালা দেখলেন ব্রজর শুষ্ক মুখ, আরক্তশূন্য চোখের দৃষ্টিতে কিছু গোপন করার আপ্রাণ চেষ্টা, আর ব্রজ দেখল বাসন্তীবালার রাত জাগা চোখে ভীষণ এক ব্যথা মিশ্রিত অবদমিত অভিমান। ব্রজ নিচু হয়ে পায়ের ধুলো নিতে যেতেই বাসন্তীবালা বললেন, অশৌচে প্রণাম করতে নেই। আমি এমনি তোকে আশীর্বাদ করে যাব যতদিন বাঁচবো, তবে ব্রজ এমন কিছু করিস না যাতে দিদির দেওয়া শিক্ষা সংস্কার সব এক লহমায় মিথ্যে হয়ে যায়। এইটুকু ভরসার জায়গা আমার যেন অটুট থাকে ব্রজ। খুড়ো মশাইকে দেখে যান একবার খুড়িমা, যদি পরে কখনো দেখতে না পান। একবার চোখের দেখা দেখে যান। না থাক, স্ত্রী হিসেবে এই বাড়ির বউরা বড় অভাগিনী রে ব্রজ। স্বামী থাকে শুধু শাখা সিঁদুরে, প্রতীকী চিহ্ন মাত্রে। প্রেমে নয়, ভালোবাসায় নয়, শ্রদ্ধায় নয়, বিশ্বাসে নয়। তুই আমার পুত্র সম, তাও বললাম, যদি তোর হাত ধরে এই ধারাটা বদলায় সেই আশায়। টপ টপ করে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল দুই পক্ষেরই। মাথার ঘোমটা টেনে বাড়ি ছাড়লেন বাসন্তীবালা। যাক, আর কোনো বাধা রইল না। ব্রজ রিক্ত অনস্তিত্ব সূচক হৃদয়ে চেয়ে রইল বাসন্তীবালার যাত্রা পথের দিকে। মণ্ডিত মস্তকে উপবিতধারী ব্রজ কমলার পারলৌকিক কাজ করতে বসল। পুরোহিত ঠাকুরের মন্ত্রোচ্চারণের সঙ্গে কমলা একটু একটু করে ব্রজর পাশ থেকে সরে যেতে লাগলেন। এইরূপ কল্পনা করে ব্রজ চোখ জ্বালা করে উঠল। হোমানলে ঘৃতাহুতি দিতে দিতে শৈশবের স্মৃতি, ধুলো মেখে খেলে এসে মায়ের আঁচলে লুকিয়ে পড়া, মায়ের সাথে কলকাতার কলেজের গল্প করা, মায়ের সেই প্রশ্রয়ের হাসি, ইন্দিরার প্রতি তার ভালোবাসার খবর নিজেই জেনে যাওয়া, অনায়াসে তার মন পড়তে পারা, এক একটি দিনের এক একটি মধুর চিরস্মরণীয় চিত্রকল্প ব্রজর চোখের সামনে ভেসে উঠতে লাগলো। শ্রাদ্ধের শেষে দ্বাদশ ব্রাহ্মণ ভোজন করিয়ে ব্রজ হাত জোর করে বলল, আমার মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে এসে আপনারা আমাকে চিরঋণী করলেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন মায়ের আত্মা যেন মুক্তি লাভ করে। তা বাবা ব্রজকিশোর রায়বাহাদুরকে বা তোমার খুড়ো বা দিদি ঠাকুরনকে তো দেখলুম না। পলকে ব্রজর মুখের পেশি কঠিন হয়ে উঠল। আশা করি আপনাদের সেবায় কোনো ত্রুটি ঘটেনি, এবার আসতে পারেন। হতচকিত নেত্রে হঠাৎ বদলে যাওয়া ব্রজর মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একে একে বিদায় নিলেন দ্বিজকুল।
মানসিকভাবে ক্লান্ত ব্রজ জীবনের এই প্রখর রোদের বেলায় একটু শীতল ছায়ার খোঁজে অসহায় দৃষ্টিতে তাকালো নিজের চারিপাশে। মরুভূমিতে মরুদ্যান অন্বেষণ করতে গিয়ে পেল শুধু মরীচিকার দেখা, কিন্তু ব্রজ জানে তাকে উঠে দাঁড়াতে হবে, মাতৃহত্যার প্রতিশোধ নিতে হবে, এবং আজই সেই দিন। গত রাতে খলিল মিয়ার কাছে বার্তা পৌঁছে গেছে, আর পিছু হটার কোনো কারণ ও সুযোগ দুটোই নেই। সুযোগ অবশ্য ব্রজ খুঁজতেও চায় না। গায়ে সাদা ওড়নিটা জড়িয়ে বারবাড়ির দিকে পা বাড়ালো ব্রজ। জয়রাম ব্রজকে দেখেই দ্বার খুলে দিল। প্রবেশ করলো ব্রজ শেষবারের মতো পিতার সম্মুখীন হতে। কিছু কথাও স্পষ্ট করে বলার তাগিদ ছিল। মায়ের শ্রাদ্ধ করে উঠলাম। ষোড়শোপচারে রায়বাহাদুর পত্নীর কাজ হয়েছে। আপনার মান সম্মান রাখার আপ্রাণ চেষ্টা করেছি। যতই হোক আপনার বিবাহিতা স্ত্রী ছিলেন আমার মা। তার পারলৌকিক ক্রিয়াতে বিন্দুমাত্র ত্রুটি থাকলে সম্মানহানিটা তো আপনারই হতো কি না? তা আপনি শুনে নিশ্চয়ই যৎপরণাস্তি স্বস্তি বোধ করছেন। এই দেখুন, আমি কি প্রকাণ্ড একটা ভুল করতে চলেছিলাম। শান্তির জল ছেটানোর কথা ভুলে গেছেন পুরোহিত ঠাকুর, সঙ্গেই এনেছি। আপনার সঙ্গে কথা বলতে বলতে ভুলেই যাচ্ছিলাম। নিন, একটু মুখটা খুলুন তো। এই জল একদম অন্তর থেকে আপনাকে শুচি শুদ্ধ করে দেবে, সব পাপ ধুয়ে দেবে। নিন, মুখটা খুলুন। ব্রজ নিজের হাতে নিজের জলজান্ত পিতার মুখে গঙ্গা জল ফোঁটা ফোঁটা করে ঢেলে দিল। তারপর সারা ঘরে জল ছিটিয়ে একই পদ্ধতিতে খুড়োর মুখেও গঙ্গা জল ঢেলে দিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। দুই সহোদরের উত্থান শক্তি রহিত হয়ে গেল। অজানা আশঙ্কার অশনি সংকেতে ত্রসনে ঘর্মাক্ত হয়ে উঠল শরীর। কিন্তু পলায়নের সব উপায় ব্রজ বন্ধ করে দিয়েছে। নিজেদের কানেই শুনলেন ব্রজ বেরিয়ে যাওয়া মাত্রই কপাট রুদ্ধ হওয়ার আওয়াজ। পিসিমা, এই নিন, গঙ্গা জলটুকু খেয়ে নিন তো। হাসি মুখে ব্রজ মাধবীলতার দিকে ঘটি এগিয়ে দিয়ে বলল, মরণ, আমি গঙ্গা জল খেতে যাব কোন দুঃখে? তর্ক করছেন? নিজে খেয়ে নিলেই ভালো করতেন, অগত্যা আমাকে বল প্রয়োগ করতে হবে। অমায়িক কণ্ঠে ব্রজ বলল, কিন্তু ব্রজর কণ্ঠস্বরে এমন কিছু একটা গোপন ইঙ্গিতের আভাস ছিল, মাধবীলতার মনে তা ত্রাসের সঞ্চার করল। ঠাকুরমশাই নিদান দিয়েছেন বুঝি? তোর বাপ কাকা খেয়েছে? একটা অন্তিম চেষ্টা করলেন মাধবীলতা। অবশ্যই, শুধু ওনারা কেন, আমিও খেয়েছি। নিন, খেয়ে নিন। ঘটিটা পিসিমার হাতে ধরিয়ে দিল ব্রজ। গঙ্গাজল পান করে মাধবীলতা উৎসুক নয়নে ব্রজর দিকে তাকিয়ে শুধলেন, তা তোর মায়ের পরাণ সখী তোর খুড়ি হঠাৎ বাপের বাড়ি চড়ে গেল যে? শুনলাম তার বাপ নিতে এসেছিল। জুতো পেটা করতে হয় এমন বেয়াক্কেলে কুটুমকে। বাড়ির বউ মরেছে ভরা অসুচ, আর উনি এসেছেন মেয়েকে নিতে। আমি থাকলে বাপের বিয়ে খুড়োর নাচন দেখিয়ে ছাড়তুম। মুখেই সব আলগা পিরিত, কাজের বেলায় কেউ নেই, এই আমিই রয়ে গেলাম। কৌতুক মিশ্রিত চোখে ব্রজ বললে, খুড়িমাকে আমি পাঠিয়ে দিয়েছি। এই প্রেতপুরীতে পাপের নিবাসে কোনো মানুষ থাকতে পারে? সব ঝি চাকরদেরও ছুটি দিয়ে দিয়েছি। ওই জয়রাম কাকা আছেন, দুলাল আর আমরা 4 জন আছি বাড়িতে। কেন বাছা, তোমার মা মরেছে বলে তুমি সবাইকে বাড়ি ছাড়া করে ছাড়ছো? ছোট বউ কোন সাহসে গেল শুনি? আমার অনুমতি, তার বরের অনুমতি ছাড়াই বাপের সঙ্গে ধিঙ্গিপনা দেখিয়ে চললো? অলক্ষী জুটেছে সব কপালে। কাল থেকে আপনার এই আফসোস বোধ করি আর থাকবে না। যাই হোক, বিশ্রাম নিন, ঠাকুরের নাম জপ করুন। আমি এলাম। মাধবীলতাকে সম্পূর্ণ হতবাক করে ব্রজ এলো নিজের কক্ষে। এখন শুধু রাতের অন্তহীন অধীর অপেক্ষা। সূর্যাস্তের পর ব্রজ নিজ কক্ষ হতে বের হলো। ঘোড়ার গাড়ি তৈরিই ছিল। ব্রজ উঠে হুকুম করলো, দক্ষিণ পাড়া ছাড়িয়ে তালপুকুরের মাঠের দিকে যাব। গাড়ি চলতে শুরু করলো। নিজের হৃৎপিণ্ডের আওয়াজ এত প্রকটভাবে জীবনে আরেকটিবার মাত্র শুনেছিল ব্রজ, ইন্দিরাকে দেখে। 2 আঁখি মুদিত করে সেই সুখ স্মৃতিকে দূরে ঠেলে সরিয়ে দিয়ে সামনের দিকে তাকালো। গন্তব্যে পৌঁছে দেখলো খলিল মিয়া 7 জন পেটা চেহারার সশস্ত্র মুখে কালো কাপড় বাঁধা লোক নিয়ে অপেক্ষা করছে। ব্রজর গাড়ি চিনতে পেরে এগিয়ে এলো খলিল। ছোট কর্তা, তৈরি আমি, হুকুম করলেই কাজে হাত দেব। বেশ, সব কাজের লোক তো খলিল মিয়া। আমার হুকুমের এদিক ওদিক যেন না হয়। ঠিক 1 ঘন্টা পরে তোমরা পৌঁছে যাবে রায়বাহাদুর ভবনের সামনে। তার পরের ধাপ তুমি জানো। আমি কিন্তু কোনো ভুল ত্রুটি ক্ষমা করব না খলিল। সুযোগ আমি একবার মাত্রই দিলাম তোমাকে। চিন্তা করবেন না কর্তা, এই কাজ করে চুল পাকিয়ে ফেললাম। আপনি যান, আমরা ঠিক সময় পৌঁছে যাব। গাড়ি নিয়ে চলো বাড়ির দিকে। সহিসকে হুকুম দিল ব্রজ। আর আমাকে বাড়ি পৌঁছে তুমি এই গাড়ি নিয়ে নিজের বাড়ি চলে যাবে। কোনো প্রশ্ন শুনতে চাই না, যা বললাম তাই করবে।
জয়রাম কাকা, আপনি বাড়ি যান, আজ রাতে পাহারায় আমি থাকব। বাড়ি পৌঁছে ব্রজ জয়রামকে নির্দেশ দিল, কিন্তু কর্তা, আপনি একাই জনমানবহীন বাড়িতে। অযথা তর্ক করবেন না জয়রাম কাকা, যা বললাম তাই করুন। দুলালকেও নিয়ে যান আপনার সাথে। বাড়ি খালি চাই আমার, সম্পূর্ণ খালি। জয়রামের পোড় খাওয়া চোখের অসুবিধে হলো না ব্রজর চোখের গোপন কিছু সাংঘাতিক অভিসন্ধির ভাষা পড়তে। কথা না বাড়িয়ে দুলালকে নিয়ে বাড়ির বাইরে অন্ধকার একটি ঝোপের মধ্যে লুকিয়ে রইল। ব্রজ সোজা আবার নিজের কক্ষে এসে দ্বার রুদ্ধ করল। মেঘাচ্ছন্ন আকাশের বুকে চাঁদ কোনো এক মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে। নিঃসীম গাঢ় যামিনী পৃথিবীকে যেন কোনো এক অশুভ বার্তা পাঠাচ্ছে অতি সঙ্গোপনে। ব্রজ চোখ বন্ধ করল, আবার প্রত্যক্ষ করল মায়ের ওই ভয়ঙ্কর রূপ, আর তার পাশে ইন্দিরার অলোক সুন্দর মুখ। চমকে চোখ খুলল ব্রজ। তার জীবনের দুই ভালোবাসার নারীর এই পরস্পর বিরোধী রূপের ইঙ্গিত ব্রজ বুঝতে পারল না। হঠাৎ কানে এলো খলিল মিয়া ও তার লোকেদের রণহুঙ্কার, ডাকাতি শুরু হলো। ব্রজর মস্তিষ্ক প্রসূত আয়োজনের রূপকার খলিল শুরু করে দিয়েছে তার নারকীয় নিষ্ঠুর কাজ, ঠিক যেমনটি তাকে বলা হয়েছিল। বাড়ির যাবতীয় মূল্যবান আসবাব, টাকা পয়সা সব লুণ্ঠন করে আগুন লাগানোর প্রস্তুতি শুরু করলো। জ্বালা ভরা রেড়ির তেল ছেটাতে শুরু করলো বাড়িময়। ব্রজ নিজের ঘরে বসে মৃত্যুর প্রহর গুনতে শুরু করলো। তার ধমনীতেও তো বইছে ওই বিষ রক্ত, মরতে তো তাকেও হবে। মাকে কথা দিয়েছিল যে খুব শীঘ্রই দেখা হবে অমৃত লোকে, সেই কথাও রাখতে হবে। খলিল তেল ছড়িয়ে এবার মশাল জ্বালল। নিমেষের মধ্যে প্রকাণ্ড এক অগ্নিকুণ্ডে পরিণত হলো রায়বাহাদুর নিকেতন। আগুনের লেলিহান শিখায় বলয়ে আটকে রইল চারটি প্রাণী। খলিল অগ্নিসংযোগ করে বাড়ির বাইরে বেরিয়ে গেছে। জয়রাম আর দুলাল দেখতে পেল দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে বাড়ি। দুজনে ছুটে গেল বাড়ির দিকে। যে কয়েকজন লোককে তারা বেরোতে দেখেছে ব্রজ তাদের মধ্যে ছিল না। জয়রামের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল সবকিছু। ব্রজ শান্ত মনে দেখতে থাকলো আগুনের করাল গ্রাসে পুড়ছে তার বাড়ি। কিছুক্ষণের মধ্যেই মায়ের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, ইন্দিরাকে আর কখনো দেখতে পাবে না। তবে এই ভালো, ইন্দিরার যোগ্য রুচিবান কোনো পরিবারের সুপাত্রের সাথে বিবাহ হবে। তার মতো হত্যা পড়িতে নিবাস কোনো হত্যালীলায় মেতে থাকা অপাত্রের থেকে তো অনেক ভালো হবে তা। হঠাৎ ব্রজর কাঁধে কেউ হাত রাখলো। চমকে ঘুরে দেখলো কমলা স্নিগ্ধ কোমল মুখে অশ্রু সজল নয়নে তার দিকে তাকিয়ে আছেন। মা বলে ডাকতেই কমলা বলে উঠলেন, সেই রক্তের জোরই জিতল তবে ব্রজ। আমার শিক্ষা সংস্কার সব এক মুহূর্তে হেরে গেল। কোনো মূল্যই দিতে পারলি না। মাতৃঋণ শোধ করা যায় না, তবুও তোকে সুযোগ দিচ্ছি। এই হত্যালীলার পাপে নিজের হাত রক্তাক্ত করিস না। মানুষ হয়ে জন্মে অন্য মানুষের প্রাণ নেওয়ার অধিকার তোর নেই। পিতৃহত্যা মহাপাপ। এখনো সময় আছে, করিস না এই কাজ। আমি তোকে বলছি ব্রজ, করিস না এই পাপ। আমার শিক্ষার জোর বেশি না তোর শিরায় যে রক্ত বইছে তার জোর বেশি, আজ তুই সেটা প্রমাণ করবি। কমলার ছায়া মিলিয়ে যেতেই জোরে একটা ঝাঁকুনি খেলো ব্রজ। সে কি করতে যাচ্ছিল? কি তফাৎ তাহলে তার আর রায়বাহাদুরের? দুজনেই সমান নীচ, সমান ক্রূর। এক ঝটকায় নিজের কক্ষের দরজা খুলে বাইরে এলো ব্রজ। অগ্নিগর্ভ বাড়ি দেখে মাথাটা কেমন শূন্য হয়ে গেল। টলে পড়েই যেত, কিন্তু জয়রাম পেছন থেকে ধরল ব্রজকে। জয়রাম কাকা, আপনি এসেছেন? ভগবান হয়ে এসেছেন আপনি। বাড়ির দরজা এক্ষুনি খুলতে হবে। বাবা আর খুড়ো মশাইকে যেভাবে হোক এই বাড়ি থেকে বের করতে হবে। জল লাগবে, অনেক জল লাগবে, ব্যবস্থা করছি। খলিল এখনো বাইরে আছে, ডেকে পাঠান। আর দুলাল, পিসিমাকে ওর ওই ঘর থেকে বের করে নিয়ে এসো। আচ্ছা, আমি যাচ্ছি খলিলের কাছে, আপনি বড় বাড়ির দিকে যান। আর একটিও শব্দ উচ্চারণ না করে ব্রজ ছুটে বেরোলো আগুনের মধ্যে দিয়ে। নিজে অনেকটাই জ্বলে গিয়ে খলিল মিয়াকে বলল, জল আনো খলিল, যেখান থেকে পারো জল আনো। গ্রামের লোককে জাগাও, আমি নিজের বাবাকে পুড়িয়ে মারতে পারবো না। মায়ের কষ্ট আরো বাড়বে, মা হেরে যাবে, আমি সহ্য করতে পারবো না। জল আনো খলিল, তাড়াতাড়ি জলের ব্যবস্থা করো। তোমার ওই লোকদের বলো জল আনতে। পোড়ার জ্বালায় অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল ব্রজ। জ্বলন্ত অগ্নির ছোবল ক্রমশ গ্রাস করতে লাগলো রায়বাহাদুরের অহমিকার ইমারত। হতাশুরে লাশময়ী আলিঙ্গনে রায়বাহাদুরের প্রাসাদ খসে পড়তে লাগলো তাসের ঘরের ন্যায়।
এত বছরের পাপের, নৃশংসতার, অত্যাচারের হিসেবের দলিল, দস্তাবেজ সমেত। ব্রজ অচৈতন্য অর্ধদগ্ধ অবস্থায় পড়ে রইল বাড়ির সামনের দিকে। খলিল মিয়া ও তার 7 জন লোক ছুটল জলের বন্দোবস্ত করতে। ওদিকে ডাকাতি ও আগুন লাগার খবর দ্রুত রটে গেল গ্রামে। গ্রামবাসীরা যে যা পারলো দা, কুড়ু, লাঠি, গাইতি সব নিয়ে ছুটে আসতে লাগলো রায়বাহাদুরের বাড়ির দিকে। ওখানে ওদের ছোট কর্তা আছেন যে, তার ক্ষতি মেনে নিতে পারবে না কেউ। তাকে যে সবাই ভালোবাসে, তিনি যে বড় বউরানীরই প্রতিচ্ছবি, তারই প্রতিবিম্ব। বাড়ির অন্তরে জয়রাম সর্বশক্তি প্রয়োগ করে জ্বলন্ত কাঠের আসবাবের মধ্যে দিয়ে অগ্রসর হতে লাগলো বাড়ির দিকে। দুলাল গেল কুয়ো থেকে জল তুলতে। গ্রামবাসীরা এগিয়ে এসে খলিল মিয়া ও তার 7 সঙ্গীকে দেখে ভাবলো এরাই ডাকাতি করে আগুন লাগিয়েছে, আর ব্রজকে এইভাবে শোচনীয় মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের রুধির গরম হয়ে উঠল। এই খলিল আর তার লোকগুলান রে আজ মাইরা তবে যাব মুই। রণহুঙ্কার দিয়ে উঠল গ্রামের মাথা রাঘব। ও রাঘব ভাই, মোর কথাখানা শোন মন দিয়া। আগে ছোট কর্তারে বাঁচায় তোল, তারপর আমার বিচার করবি। দুর্ধর্ষ ডাকাত সর্দারের এহেন রূপ পরিবর্তনে খানিকটা থতমত খেয়ে বাকি লোকদের শান্ত হতে বলে ব্রজর কাছে এগিয়ে গেল রাঘব। শরীরের ডান দিকখানা ঝলসে গেছে, জ্ঞান নেই, শরীরের সার নেই বিন্দুমাত্র। সত্বর চিকিৎসার প্রয়োজন। রাঘবের ডাকে গ্রামের বেশ কিছু লোক ছুটে এসে দাঁড়ালো। ছোট কর্তাকে এক্ষুনি কবরেজ মশাইয়ের বাড়ি নিয়ে যেতে হবে। নে তোল দেখিনি। এবার খলিল হাত জোর করে বলল, আমাদের জল চাই। ওই বাড়িতে আরো 3টি প্রাণী আছে, তাদের বাঁচাতে হবে। এই কথাখানি বলে ছোট কর্তা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলেন। জলের ব্যবস্থা করতে হবে যেমন করে হোক। তোমার কথায় বিশ্বাস করতে মন চাইছে ক্লাই খলিল মিয়া। জলের ব্যবস্থা করতেছি, কিন্তু তোমার একটি কথা যদি মিথ্যে হয় তাহলে 8টা লাশ নিজের হাতে ফেলবো এই জমিনে। আমার গাইতি আর তোমার ধর থেকে আলাদা করা মুন্ডু এইখানে পইরে থাকবে। খুদা কসম রাঘব, একটিও মিছে কথা জুবান দিয়ে বের করিনি। করলে তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু জলের জন্য কিছু করো। জয়রামের চোখ আগুনের ধোঁয়ায় ধা দিয়ে যেতে লাগলো, কিন্তু তাকে বারবারই অব্দি যেতেই হবে যেমন করে হোক। তার নিজের বৃদ্ধ লোল চর্ম জায়গায় জায়গায় অগ্নিদগ্ধ হয়েছে, জ্বলে যাচ্ছে চামড়া। তবুও ব্রজর শেষবারের মতো দেখা অসহায় মুখখানি চোখ থেকে সরাতে পারল না জয়রাম। ঝাঁপ দিল অগ্নিগহরে। কোনো মতে বারবারই দরজা খুলে হতচকিত দৃষ্টিতে দেখলো প্রায় 3/4 পুড়ে গেছে 2 পাষণ্ডের। মানুষের চামড়া পোড়ার বিকৃত পুঁতিময় দুর্গন্ধে প্রায় পড়েই যাচ্ছিল জয়রাম। হঠাৎ একটা কলরবের আওয়াজ পেয়ে পিছনে তাকাতেই দেখলো এক বিশাল মানুষের মিছিল এগিয়ে আসছে। যে যেমনটি পেরেছে জ্বালা, ঘড়া, কলসি, ঘটি, এমনকি বাড়ির বাসনপত্র বাদ পড়েনি কারোর। জল নিয়ে দেবদূতের মতো আসছে আগুন নেভাতে। কৃতজ্ঞতায় চোখের জল আটকাতে পারল না জয়রাম। অথচ এই গ্রামবাসীদের সাথে রায়বাহাদুরের বহু জান্ত ব্যবহারের সাক্ষী সে নিজে। আজ এরাই দলে দলে আসছে সে বিবেকহীন মনহীন মানুষটি প্রাণ বাঁচাতে, শুধুমাত্র তার পুত্রটির মুখ চেয়ে। শুরু হলো জলের বর্ষণ। সংজ্ঞাহীন ব্রজকে এইরূপ দগ্ধ অবস্থায় দেখে শিউরে উঠলেন কবিরাজ মশাই। সঙ্গে সঙ্গে নারী পরীক্ষা করে দেখলে শরীরে প্রাণ আছে, তবে নারীর গতি খুবই ক্ষীণ। কিন্তু আশা ছাড়লে চলবে না। কবিরাজ মশাই তৎপর হাতে সরিষার বীজ, মধু, চা পাতা, নারিকেল তেল, ঘরের ঠান্ডা দুধ, বাড়ির উঠোন থেকে একটি গাছের কিছু পাতা ছিঁড়ে এনে খল নুড়িতে একসাথে পিষে মলম তৈরি করে ব্রজর ক্ষতস্থানে প্রলেপ লাগাতে লাগলেন। গায়ে হাত দিয়েই বুঝলেন জ্বরে গা পুড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ঠান্ডা জল এনে মাথার বাকি শরীরের অংশ ধুয়ে দিতে লাগলেন, যাতে জ্বরটা মাথায় না ওঠে। অভিজ্ঞ কবিরাজের দৃষ্টি দিয়ে তিনি বুঝলেন ব্রজ নিজেই আগুনে আত্মহতি দিতে গিয়েছিল। এখন জ্ঞান ফিরলে প্রাণটুকু বাঁচলে হয়। তবে ওই অনিন্দকান্তি রূপ ব্রজর আর কোনোদিন ফিরবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দিহান হলেন কবিরাজ মশাই। গ্রামবাসীদের চেষ্টায় আর খলিল ও তার সাথীদের সহযোগিতায় বারবারই আগুনও নিভে গেল। সারা ঘটে নিকশ কালো জ্বলে যাওয়া ভূষিতেও দুর্গন্ধে নরকের ন্যায় প্রতিভাত হতে লাগলো। জয়রাম কোনো মতে নিজেকে সামলে এগিয়ে গেল তার প্রাক্তন মনিবের দেহের সামনে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল। ওই কুৎসিত চেহারা তাকে ভয়ার্ত করে তুলল। একই অবস্থা সতীশচন্দ্রেরও। মুখ জ্বলে মাংস প্রায় গলে গিয়ে হাড় দেখা যাচ্ছে। দুলাল ইতিমধ্যে এসে খবর দিল মাধবীলতাকে শেষ মুহূর্তে বাঁচানো সম্ভব হয়নি। তিনি এই সর্বনাশী আগুনে জ্বলে পুড়ে ইহজীবন ত্যাগ করেছেন। জয়রাম দুলালের সাথে গিয়ে দেখল মাধবীলতার জায়গায় দলিত মথিত একটা মাংসের ডেলা। ঈশ্বর, তুমি আজ আবার প্রেমান করলে তুমি আছো। মনে মনে প্রণাম করে জয়রাম বলল, কিন্তু ছোট কর্তা, তার খোঁজ তো নেওয়া হয়নি, তিনি কোথায় গেলেন? জয়রাম পুনরায় ফিরে এলো বাড়িতে। সবাইকে ব্রজর কথা শুধিয়ে জানতে পারলো তাকে নিয়ে যাওয়া হয়েছে কবরেজ মশাইয়ের বাড়ি। চিকিৎসা শুরু হয়েছে। দুলাল, তুই আর খলিল মিয়ার একজন সাথী এক্ষুনি ছোট বৌরানীর বাপের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়। সব খবর দিয়ে বৌরানীকে নিয়ে ফিরবি। জয়রাম আর খলিল মিয়া দুজনে পরামর্শ করে দুলালের সাথে একজনকে পাঠালো বাসন্তীবালাকে নিয়ে আসার উদ্দেশ্যে। আর খলিল নিজে গেল তাদের পাড়া থেকে হাকিম ডাকতে, বাকি 2 অর্ধমৃত মানুষের চিকিৎসা করতে।
সেই দুর্যোগের রাত থেকে আজ 6 মাস অতিক্রান্ত হয়েছে। 3 দিনের মধ্যেই বাসন্তীবালা তার পিতা ও বড় দাদার সঙ্গে মেয়েদের ও লক্ষ্মীমণিকে নিয়ে সত্তর ফিরে এসেছিলেন। এসেই প্রথমটা হতচকিত হয়ে যান আগুনে পোড়া ওই বিশাল প্রাসাদের দিকে তাকিয়ে। খবর পান ননদ ঠাকুরনটি ইহলোক ত্যাগ করেছেন। মন উচাটন হয়ে ওঠে ব্রজর কথা ভেবে। জয়রাম তাকে আশ্বস্ত করে যে ছোট কর্তার চিকিৎসা চলছে কোবরেজ মশাইয়ের বাড়িতে। শেষে বাসন্তীবালা মোক্ষম প্রশ্নটি করেন, বাড়ির 2 কর্তা কি পরলোক গমন করেছেন? জয়রাম মাথা নিচু করে জানিয়েছেন, না, তবে তাদের শরীরের বেশিরভাগ অংশই জ্বলে গেছে। আগুন লাগলো কিভাবে জয়রাম? আগে মা ঠাকুরন, কিছুটি জানি নে। ছোট কর্তা আমারে বললেন দুলালকে নিয়ে বাড়ির বাইরে চলে যেতে। আমার সন্দেহ হলো, আমি আর দুলাল বাইরে ঝোপের আড়ালে গিয়ে লুইকে রইলুম। খানিক পরে ছোট কর্তা এলেন একলা। গাড়ির সহিসকে কি সব বলে ভেতরে শটান চলে গিয়ে নিজের ঘরে দুয়ার দিলেন। তখনও পর্যন্ত বুঝিনি কি সাংঘাতিক প্রলয় আসতে চলেছে। বেশ কয়েক প্রহর পর ওই খলিল মিয়া আর তার লোকজন কালো কম্বলে নিজেদের মুড়ে মুখে কালি ঝুলি মেখে সদর দরজা দিয়ে ঢুকলো। তারপর শুরু হলো লুটতরাজ। আর কিছুক্ষণের মধ্যে দেখি দাউ দাউ করে জ্বলছে পুরো বাড়ি। 4টি মনীষী রয়েছে বাড়িতে। আমরা ঝাঁপিয়ে গেলুম অন্দরে। আগে ছোট্ট কর্তাকে আধা জ্বলন্ত অবস্থায় বের করে আনা হলো, নিয়ে যাওয়া হলো কোবরেজ মশাইয়ের বাড়ি। ততক্ষণে গ্রামবাসীরা সব চলে এসেছে। জ্ঞান হারাবার আগে ছোট কর্তা বারবার নাকি বলছিলেন বাড়ির বাকি মানুষদের বাঁচাতে। তাতেই ওই গ্রামের লোকজন খলিল মিয়ার সঙ্গী সাথী জলের বন্দোবস্ত করে কোনো মতে মরণের হাত থেকে বাঁচিয়ে এনেছেন ওই 2 কর্তাকে। বাসন্তীবালার তীক্ষ্ণ ক্ষুরোদার বুদ্ধি তাকে বলে দিল ব্রজ কি করতে গিয়েছিল, সেটা হলে কি হতো ভেবেই শিউরে উঠলেন। ব্রজকে বাড়ি নিয়ে আসতে হবে জয়রাম। লোক লাগিয়ে বাড়ির অন্দরমহলখানি ঠিক করতে হবে। 2 কর্তাকেও অন্দরমহলে নিয়ে আসতে হবে। আর বারবারই ওই রকম ঝলসে যাওয়া অবস্থাতেই থাকবে। বাসন্তীবালার অবমাননার কত রাত যে ওই বারবাড়ির অন্দরে বিভিন্ন গণিকার আঁচলে বাঁধা, সেই হিসেব তিনি নিজেই ভুলতে বসেছেন। কিন্তু অপমানটা ভোলেননি, স্ত্রী হিসেবে গ্লানিটা ভোলেননি। তাই বারবাড়ির ওই অবস্থা তার মনে বিন্দুমাত্র শোকের সঞ্চার করল না। পরের দিন থেকে অন্দরমহল সারানোর কাজ শুরু হলো। আর ওদিকে ব্রজর খুড়িমা তাকে দেখতে এলেন কবিরাজ মশাইয়ের বাড়িতে। ব্রজর ওই অনিন্দকান্তি রূপ যেন কোনো অভিশাপে পরিণত হয়েছে। চোখের জল বাদ মানল না বাসন্তীবালার। এ তুই কি করতে গিয়েছিলিস ব্রজ? এই জন্য আমাকে আর মেয়েদের পাঠিয়ে দিয়েছিলিস? কিছু যদি হতো দিদিকে আমি ওপারে কি মুখ দেখাতাম? ররুদ্যমানা মা সমান খুড়িকে ক্লান্ত স্বরে ব্রজ বলল, খুড়িমা, আপনার দিদি আমাকে আর বাকি সকলকে এই যাত্রায় বাঁচিয়ে দিয়ে গেলেন। কথা বললে গলা শুকিয়ে যাচ্ছে, বড় যন্ত্রণা হচ্ছে। একটু ঠিক হয়ে আপনাকে বলবো সব। ওষুধের ঘরে ব্রজ ধীরে ধীরে চোখ বন্ধ করলো। কবিরাজ মশাই বাসন্তীবালাকে হাত জোর করে বললেন, ছোট বৌরানী ব্রজ এখনো খুব দুর্বল। পোড়ার ঘা শুকোতেও সময় লাগে। আর তাছাড়া আমার কাছে বিভৎস পোড়ার চিকিৎসার উপচারও নেই। কলকাতা থেকে যদি সেই সাহেব ডাক্তারকে আনানো যায় তাহলে একটা উপায় হয় বৌরানী। আর আরেকটা নিবেদন ছিল, যতদিন না অন্দরমহল ঠিক হচ্ছে আপনি 2 কন্যাকে নিয়ে আমার এই গরিবের ভিটেতেই থাকুন। সমস্ত বাঁধ ভেঙে এবার বাসন্তীবালা মাথায় করাঘাত করে বসে পড়লেন। এই সব কিছুর ভালোর মন্দর দায়িত্ব এখন তার। নিজেও শোকে দগ্ধ হচ্ছেন। ভেবে পাচ্ছিলেন না কি করবেন। কোবরেজ মশাই রাস্তা দেখালেন। বাসন্তীবালার সাথে এসেছিলেন তার পিতা ও বড় দাদা। তাদের কোথায় রাখবেন ভেবে পাচ্ছিলেন না। এখন যাই হোক, একটা ব্যবস্থা হলো। কিন্তু ডাক্তার ফেরিসকে আনতে গেলে তার ঠিকানা লাগবে। সেই ঠিকানা ব্রজ ছাড়া কেউ জানে না। আবার অমানিস্যার আধারে ডুবে গেল সব আশা। তবে বলে না, পাপ ও পুণ্যের হিসেবটাই দুনিয়াতেই হয়। তাই হলো। বাসন্তীবালার দাদা বললেন তিনি কলকাতায় যাবেন ও যে কলেজে ব্রজ পড়ে সেখান থেকে ঠিকানা বের করে ফেরিস সাহেবকে নিয়ে আসবেন। 15 দিন পর অন্দরবাড়ি কিছুটা বাসযোগ্য হলে বাসন্তীবালা 2 মেয়ে লক্ষ্মীমণি ও ব্রজকে নিয়ে উঠে এলেন। আর কবিরাজ মশাই বাকি 2 কর্তাকে দেখলেন বটে, তবে পরিষ্কার করে বলে দিলেন শরীরের অর্ধেক অংশ জ্বলে গিয়েছে এবং দুজনেরই পক্ষাঘাতে শরীরের ডান দিক অচল হয়ে গেছে। যতদিন বাঁচবেন এই পঙ্গু হয়েই বাঁচতে হবে, পরজীবীর মতো। অলক্ষ্যে ঈশ্বর হাসলেন। বাসন্তীবালার দাদা ডাক্তার ফেরিসকে নিয়ে ফিরলেন এবং শুরু হলো ব্রজর চিকিৎসা। সাহেব ডাক্তার বাকি 2 রোগীকে দেখে ওই একই কথা বললেন, আশা নেই। 6 মাস পর। ব্রজ, তোর সাথে কিছু কথা আছে। বাসন্তীবালা ব্রজর কক্ষে ঢুকলেন আর ব্রজ তার দিকে ফিরে তাকালো।
মুখের ডান দিকে এখনো পুরনো ঘা, শুকোচ্ছে তবে সময় লাগবে আরও, চামড়া কুঁচকে গেছে। আজকাল ব্রজ হাটেও লাঠিতে ভর দিয়ে। ফেরিজ সাহেব এখনো আছেন, ওনার মতে ব্রজ সুস্থ হচ্ছে, তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। দুই কর্তা পঙ্গু হয়ে দিন অতিবাহিত করছেন, পড়ে থাকেন বাড়ির এক কোণে। ওষুধপত্তি কাজের লোক গিয়ে দিয়ে আসে, বাসন্তীবালা ওই দিকও মারায় না। কি কথা খুড়িমা? ইন্দিরার কথা কইতে এসেছিলুম, আর 6 মাস পর দিদির বাৎসরিকের পরেই তো কথাবার্তা এগোতে হবে, তাই তোর মতটা জানতে এলুম। ব্রজ বিস্ফারিত নেত্রে অবাক হয়ে তাকিয়ে রইল বাসন্তীবালার মুখের দিকে। আপনি কি আমার সাথে তামাশা করছেন খুড়িমা? আহত কণ্ঠে ব্রজ বাসন্তীবালাকে প্রশ্ন করল। তার দ্বিখণ্ডিত দ্বিধান্বিত আত্মক্ষয়ী হৃদয়ের নীরব প্রতিধ্বনি ধ্বনিত হয়ে বাজল বাসন্তীবালার হৃদয়ে। তোর সাথে কি আমার ঠাট্টা তামাশার সম্পর্ক রে ব্রজ? দিদির শেষ ইচ্ছেটুকু পূর্ণ হবে সেই আশায় বুক বেঁধে তোকে বলতে এসেছিলুম। কোথাও আমি আশাও করেছিলুম ইন্দিরার হাত ধরে এই বংশে নতুন প্রদীপ জ্বলবে। জানিস তো তোর খুড়োমশাই বেঁচে আছেন, তাই এই লোহা সিঁদুর এইসবের ভার বয়ে বেড়াচ্ছি। ঈশ্বরকে রোজ বলি আমাকে মিথ্যে সামাজিকতার ভার যেন আর একটি দিনও বইতে না হয়। ভার লাঘবের দিন গুনছি, তাই ভেবেছিলুম ইন্দিরাকে মিথ্যের সাথে আপোষ করতে হবে না। তুই তো তোর মায়ের ছেলে, তুই জীবন সঙ্গিনীকে, স্ত্রীকে যথাযথ সম্মান দিবি, অর্ধাঙ্গিনীর আসনেই বসাবি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ব্রজ করুণ হেসে বলল, তাদের মেয়েকে আপনি দেখেননি, তাই ভাবছেন তারা এখনো আমার সাথে বিয়ে দিতে রাজি হবে। এই পোড়া ঝলসে যাওয়া চেহারা নিয়ে আমি বা কিসের দাবিতে তাদের মেয়ের হাত চাইব? তারাই বা রাজি হবেন কেন? না খুড়িমা, ওই স্বপ্ন আপনি ত্যাগ করুন, যা হওয়ার নয়। চোখের অশ্রুবিন্দু লুকোতে ব্রজ অন্যদিকে মুখ ঘোরালো, মুখ টিপে হাসলেন বাসন্তীবালা। ব্রজর মুখের প্রতিটি রেখায় ইন্দিরার প্রতি অপরিসীম ভালোবাসা ফুটে ওঠা তার চোখ এড়ায়নি। এখনো তো 6 মাস বাকি ব্রজ, তার মধ্যে সাহেব ডাক্তার আমাকে বলেছেন তুই আরো সুস্থ হয়ে উঠবি। আমরা বার্তা পাঠাবো, তারপর তাদের বিবেচনা পত্তরখানি কিন্তু আমাকে লিখে দিতে হবে, আর তুই ছাড়া এ কাজ কেই বা করবে? আছেটাই বা কে এই বাড়িতে যে লিখতে পড়তে জানে? আমি পারবো না খুড়িমা, হাত জোর করছি, আমাকে এই সব থেকে দূরে রাখুন। নেহাত মায়ের শেষ ইচ্ছে বললেন, তার সেই ইচ্ছের সম্মান রাখতেই আমি যাব, যদি তারা চিঠি পড়েই বাতিল না করে দেন। আর আরেকটি কথা খুড়িমা, দয়া করে কোনো সত্য গোপন করবেন না, সবটুকু সত্য জানিয়ে পত্র যায় যেন। তাহলে আর কি, আমার বাবার দাদাকে আসতে বলতে হবে। তুই যখন লজ্জায় সিঁদুরের মতো লাল মুখ করে দাঁড়িয়ে আছিস। বলে বাসন্তীবালা ঘোমটা টেনে ঘর থেকে বেরিয়ে গেলেন। ব্রজ এক অদ্ভুত ঘোরের মধ্যে ভাসতে লাগলো। সত্যি কি ইন্দিরা তার হবে কোনোদিন? ওই মুখ, ওই অন্তর্ভেদী দৃষ্টি, ওই দুধে আলতা রং, ওই লালচে গোলাপি পাতলা দুখানি ঠোঁট, ওই চাপা ফুলের কোরকের মতো আঙুল, রবীন্দ্রপ্রীতি, তাকে প্রশ্ন করা সবার সামনে। স্মৃতির মন্তাজে একের পর এক দৃশ্য দৃশ্যায়িত হতে লাগলো। না, অলি কল্পনা করে লাভ নেই, ওনারা তাদের ওই রূপসী গুণবতী মেয়ের বিয়ে অন্য অনেক ভালো পাত্রের সঙ্গে দেবেন। কিন্তু মানুষ যখন হৃদয় দিয়ে কাউকে ভালোবাসে, সেখানে কোনো যুক্তির সাথে যুদ্ধও কাজ করে না। মন দেওয়া হয়ে গেলে মাথার সাথে লড়াইতে মানুষ আগেই হেরে বসে থাকে। 6 মাস পরের ঘটনা। বাসন্তীবালার বাবা এবং দাদা এলেন কমলার বাৎসরিক কাজে। তখনই বাসন্তীবালা তাদের বললেন ইন্দিরা উপাখ্যান ও কমলার শেষ ইচ্ছের কথা। সেই রূপে পত্র লেখা হলো। জয়রাম পত্রখানি নিয়ে ইন্দিরার পিতৃগৃহের উদ্দেশ্যে রওনা হলো। ইন্দিরার বাড়ি। মহিম চাটুর্যে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আবার রায়বাহাদুর বংশ থেকে সম্বন্ধ আসায় যথারীতি ছুটলেন মায়ের কাছে। উমা শশী দেবী যৎপরণাস্তি উৎসাহে পত্রখানি পড়লেন। ইন্দিরার মনের অবস্থা তিনি জানতেন। চিঠিতে দেখলেন তারা যে কানাঘুষো খবর শুনেছিলেন তা সমস্তটাই গুছিয়ে লেখা আছে। এমনকি ব্রজর শারীরিক অবস্থার কথাও সবিস্তারে লেখা। এবার চোখ তুলে তাকালেন ছেলের অসহায় মুখের দিকে। তা তুমি কপাল চাপড়াচ্ছ কেন, সেটাই তো এতক্ষণে পরিষ্কার হলো না, বরং পত্রের বয়ান অনেক বেশি পরিষ্কার। মা, ওই বংশে আর কি কাজ করা ঠিক হবে? এত কেচ্ছা কেলেঙ্কারি যেখানে। ছেলেটিও শুনেছি নিজেই নিজের বাড়িতে বাপ কাকাকে মারবে বলে ডাকাতি করিয়েছিল, নিজেও অর্ধেক ঝলসে গেছে, তার সাথে ইন্দিরার বিয়ে। শোনো মহিম, আমি লোক চিনতে সহজে ভুল করি না। ব্রজকিশোর হীরের টুকরো ছেলে, ওর বাপ কাকা লম্পট ছিল জানি, কিন্তু ছেলেটি ওর মায়ের ধারা পেয়েছে। তুমি ওদের লোককে পত্তর লিখে দাও, আগামী শুক্লা পঞ্চমীর দিন ওনারা আসতে পারেন, আমাদের আপত্তি নেই। মা, কিন্তু ইন্দিরা, ওকে একবার জিজ্ঞেস করলে। মহিম, মেয়ে মানুষের ভালোবাসার গভীরতা মাপার ক্ষমতা ছেলেদের কোনো কালই ছিল না, আজও নেই। ইন্দুকে নিয়ে ভাবতে হবে না, তার দিক থেকে কোনো বাধা আসবে না। মহিম চাটুর্যে পত্রের উত্তরে ব্রজকিশোর ও তার পরিবারকে সাদরে নিমন্ত্রণ জানিয়ে উত্তর লিখলেন ও জয়রামের হাতে তুলে দিলেন। ইন্দু, এবার তোর হাসির দিন আসছে মা। ব্রজকিশোরের পরিবার আরেকবার আসছে বিয়ের কথা পাকা করতে। কি রে, মন ভালো হলো? উমাশশী অবাক হয়ে দেখলেন টপ টপ করে চোখ দিয়ে জল পড়তে লাগলো ইন্দিরার।
সে যে কি ভীষণ শূন্যতার ব্যথা হৃদয়ে নিয়ে বয়ে বেড়াচ্ছিল তা তিনি বুঝতেন বই কি। তবে যে শুনেছিলাম উনি একদম পুড়ে ঝলসে গেছেন, সে কথাখানি তবে সত্যি নয়? এই নে পত্তরখানা পড়ে দেখ, সবটা বুঝতে পারবি। ইন্দিরা এক নিঃশ্বাসে চিঠিখানা পড়ল, তারপর হৃদয় নিংড়ানো কান্নায় ভেঙে পড়ল। উমাশশী সামলাতে গেলেন না। তিনি খুব কাছ থেকে এই প্রায় ১.৫ বছর ইন্দিরার বিরহ যাতনা, প্রেমের আকুলতা প্রত্যক্ষ করেছেন। সব জমাট বাঁধা ক্লেশ, দুঃখ, যন্ত্রণা কান্না হয়ে বেরিয়ে যাক, মেয়েটা শান্তি পাবে। নির্দিষ্ট দিনে ব্রজকিশোর, বাসন্তীবালা ও তার বাবা ও দাদা এলেন চাটুজ্জে বাড়িতে। উমাশশী নিজে এগিয়ে গিয়ে হাত ধরে বাসন্তীবালাকে অভ্যর্থনা করে বললেন, এসো ছোট বেয়ান, আপনারাও আসুন, আসন গ্রহণ করুন। সামান্য জলযোগের আয়োজন করা হয়েছে, মুখে দিন, তারপর তো কথা হবেই। যদিও ব্রজর চেহারা দেখে তিনি একটু আশাহতই হয়েছিলেন, কিন্তু নাতনির মনের খবরও তার অজানা নয়। বাসন্তীবালা একটি কাঠের বাক্স উমাশশীর হাতে দিয়ে বললেন, ইন্দিরা, মায়ের জিনিস এখন থেকে এখানেই থাকবে। এতে দিদি মানে ব্রজর মায়ের সমস্ত গহনা আছে। দিদির শেষ ইচ্ছে ছিল ইন্দিরাকে এই গহনা পরে বধূরূপে দেখা, কিন্তু থাক, আজ শুভ দিনে আর দুঃখের কথা কইতে মন চাইছে না। এখন ৪ হাত এক হবে, এখন তো খুশির সানাই বাজবে। কেমন আছো বাবা ব্রজকিশোর? যেমন দেখছেন, খুড়িমারা হয়তো এরপর ইন্দিরাকে দেখতে চাইবেন, কিন্তু তার আগে আমি ইন্দিরার সাথে একটু একলা কথা বলতে চাই। জানি অনুচিত আবদার করছি, কিন্তু বিশ্বাস করুন এতে দুজনেরই ভালো হবে। নিশ্চয়ই কথা বলবে। মহিম, কাউকে ডাকো অন্দর থেকে, ব্রজকিশোরকে ইন্দিরার কক্ষে পৌঁছে দিক। কিন্তু মা, এখনো আশীর্বাদ অবধি হয়নি, কোনো কথাই হয়নি, এর মধ্যে একলা কথা বলতে দেওয়াটা কি খুব উচিত কাজ হবে? তোমরা এখানে ভুল করো মহিম। যে দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তাদেরকে একে অপরকে চেনার সুযোগ দাও না। সংসারটা তো ওরা করবে, তুমিও করবে না আর আমিও করব না। তাই নিজেদের মধ্যে কথা বলে নেওয়াটাই সমীচীন নয় কি? আর তোমার নিজের মেয়ের ওপর ভরসা নেই? যাও, কাউকে ডাকো এবার। একটা দাসী এসে ব্রজকে ইন্দিরার কক্ষ অবধি পৌঁছে দিল। দরজা খোলাই ছিল, তাও ব্রজ গলা খাকারি দিয়ে ইন্দিরা বলে ডাকলো। তড়িৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠল ইন্দিরা। আস্তে আস্তে আয়ত নয়নে তাকালো ব্রজর দিকে। সামনে দাঁড়িয়ে প্রিয় পুরুষটি, যার ওই মধু রঙের চোখ তার ঘুম কেড়েছে কত রাত, দু চোখ জলে ভরে উঠল, কুল ছাপিয়ে ঝরঝরিয়ে বয়ে গেল। ব্রজর সামনেও তার স্বপ্নে নারীটি, যাকে দিন রাত অষ্টপ্রহর হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবেসেছে, অন্তরের আসনে শুধু ইন্দিরা। আপনার সাথে কিছু কথা আছে, যদি অনুমতি দেন তো বলি। ইন্দিরা ঘাড় নেড়ে সায় দিল। দেখুন, আমার ধমনীতে বিষাক্ত রক্ত বইছে। আমার মায়ের আত্মহত্যার প্রতিশোধ নিতে গিয়ে আমি আমারই বাবা ও খুড়োকে আগুনে জ্বালিয়ে মারতে চেয়েছিলাম। নিজের বাড়িতে নিজে ডাকাতি করিয়েছিলাম। আমার চেহারাও আগের মতো নেই। ভগবান উপযুক্ত শাস্তি দিয়েছেন। লাঠি ছাড়া হাঁটতে এখনো কিঞ্চিত অসুবিধে হয়, খুঁড়িয়ে চলি। আপনি চাইলে না বলে দিতে পারেন। আমি কথা দিচ্ছি, কেউ আপনাকে জোর করবে না। এবার ভ্রমর কৃষ্ণ আঁখি তুলে ইন্দিরা সরাসরি তাকালো ব্রজর মধু চোখের দিকে। এক মুহূর্তে দুই কালো চোখে সমর্পণে স্বরলিপি পড়তে ভুল হলো না ব্রজর। আপনাদের বাড়ি থেকে আসা পত্তরখানি আমি পড়েছি। আপনি আপনার মায়ের মৃত্যুর প্রতিকার করতে গিয়েছিলেন। আপনার মাথা ঠিক ছিল না তখন, তাই হয়তো কাজগুলি আপনার দ্বারা হয়েছে, কিন্তু বাঁচিয়েও তো আপনি ছিলেন। সে কথাটা ভুললে চলবে কেন? পত্তরে আপনার মায়ের শেষ ইচ্ছের কথাও উল্লেখ করা আছে। তিনি আমার জন্য প্রাণ দিলেন, আর আমি তার শেষ ইচ্ছের সম্মানটুকু রাখবো না? এ কথা আপনি ভাবলেন কি করে? শব্দ বা কথা কি মাঝে মাঝে সঙ্গীতের মূর্ছনা হয়ে কানে বাজে? ব্রজর মনে হলো জীবনের শ্রেষ্ঠ সঙ্গীত সে শ্রবণ করলো এক লহমায়। ইন্দিরা, তুমি পারবে থাকতে আমার সাথে? আমার এই পোড়া ঝলসানো চেহারাটা কোনোদিন তোমার ঘৃণার কারণ হবে না তো? ইন্দিরা দ্রুত পায়ে এগিয়ে এসে ব্রজর তৃষ্ণার্ত বুকে নিজের মাথাখানি রাখলো। আপনি বড় অযথা ভাবেন। বাকি ভাবনাগুলো আজ থেকে নয়, আমি ভেবে নেব। আপনি শুধু আমার পাশে থাকবেন চিরকাল। ব্রজ ডান হাত দিয়ে ইন্দিরার চিবুকখানি তুলে ধরল। বন্ধ চোখ, তীর করে কাঁপছে লালচে ঠোঁট। সংযম, যুক্তি সব হার মানল প্রেমের এই পবিত্র মুহূর্তটির কাছে। ব্রজ নিজের ওষ্ঠ দিয়ে ছুলো ইন্দিরার গোলাপ পাপড়ির মতো নরম ওষ্ঠ। একেই কি বলে অধর সুধা? এই রমণী মনে প্রাণে তার, তাতে আর সন্দেহের কোনো অবকাশ রইল না। লজ্জায় আরক্ত মুখে ইন্দিরা সরে গিয়ে ব্রজকে বলল, এবার আপনি নিচে যান, আমি আসছি। বাসন্তীবালা ব্রজর মুখের অবস্থা দেখে অনুধাবন করতে পারলেন কি হয়েছে। হেসে বললেন, কই, এবার আমার মা লক্ষ্মীকে দেখি। ইন্দিরাকে সাজিয়ে নিচে নিয়ে আসা হলো। সে নিচু হয়ে সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করে যখন উঠে দাঁড়ালো, তখন তার আবির গোলা মুখ দেখে সকলেই বুঝলেন বিবাহ আসন্ন। বাসন্তীবালা ইন্দিরার মুখখানি তুলে ধরে বললেন, আমার গৃহলক্ষ্মীকে আপনাদের কাছে কটা দিনের জন্য রেখে গেলাম, শিগগির নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি বলে স্নেহ ভরে ইন্দিরার কপাল চুম্বন করলেন, আর নিজের হাত থেকে একজোড়া বালা খুলে ইন্দিরার হাতে পরিয়ে দিলেন। আরে সবাই মিষ্টি মুখ করো, এ তো আনন্দের দিন আজ। বাবা ব্রজকিশোর, তুমিও নাও।
ইন্দিরা একবার মুখ তুলে দেখলো একজোড়া মধু রঙের চোখ তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। আমি ওপরে যাচ্ছি বলে ইন্দিরা পালিয়ে গেল, আর সকলে তার লজ্জা দেখে হেসে উঠলেন। তাহলে ছোট বেয়ান, আপনাদের কুল পুরোহিতের সাথে কথা বলে পঞ্জিকা দেখে একটা বিবাহযোগ্য শুভ দিন ধার্য করুন। আমরাও আমাদের পুরোহিতকে কালই ডেকে পাঠাবো, তিনিও দেখুন তারিখ। কথা এগোতে থাকলো। অবশেষে ইন্দিরা ও ব্রজকিশোরের বিবাহে আপনাদের স্বনির্বন্ধ নিমন্ত্রণ রইল। সকলের আশা চাই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।